একটা সময় এরম গেছে, তখন স্পন্সর চলে যায়, এই চিট ফান্ডগুলো বন্ধ হচ্ছে আস্তে আস্তে। নিতুদা বললো আমার কাছে টাকা নেই, তুমি সবার সাথে কথা বলো। মোস্ট অফ দ্য প্লেয়ার এগ্রি হয়েছিল। তো আমি বললাম ঠিক আছে, আমার কত টাকা কমাবে? তখন আমার 2 বছরে প্রায় 1.5 কোটি টাকা আমি সাইন করেছি। তখন আমি 50 লাখ টাকা কমিয়ে দিয়েছিলাম এক ধাক্কায়। তো এটাই, আমি টাকার জন্য, আমি সম্মানের জন্য সবসময় খেলেছি, আমি প্রাইডের জন্য খেলেছি, কেন আমি ফুটবলটাকে ভালোবাসি। ইস্ট বেঙ্গল সাপোর্টারের মধ্যে মেহতাব হোসেন একটা আলাদা ইমোশন। আমি যে জার্সি পরেছি, এই জার্সি কিন্তু মায়ের মতন। অফকোর্স এটাকে সবসময় সেটাই ভাবতাম, যে জার্সি যখন পরেছি মায়ের অপমান হতে দেবো না। এখন তারা ভালোবাসে, এই কারণে মাথা ফেটে যাচ্ছে, জ্বর আছে, না আমি খেলবো। অনেক প্লেয়াররা থাকে যারা বড় ম্যাচে পারফর্ম করতে পারে না। অ্যাকচুয়াল যারা বড় প্লেয়ার তারা বড় ম্যাচেই পারফর্ম করে, মানে সেটা লোকে ধরেই নিয়েছিল যে মেহতাব খেলে দেবে। কোয়ালিটি, আই ডোন্ট থিঙ্ক কোয়ালিটি খুব একটা ম্যাটার করে। হার্ড ওয়ার্ক, আমরা মেসিকে বলি না, কে মেসি উপরওয়ালা দেন, গড গিফটেড, কিন্তু তার পেছনে হার্ড ওয়ার্ক। এত বছর শুধু ট্যালেন্ট দিয়ে হয় না। ডার্বির সময় তোমার কি চলে মাথায়? অনেস্টলি বলি, ফার্স্ট ডার্বি যখন খেলি তখন খুব ভয় পেয়েছিলাম। ওই অত দর্শক আমি কোনোদিন ফেস করিনি। ফার্স্ট ডার্বি খেলার পরে মনে হলো এই ম্যাচটাই বেছে নিতে হবে লোকের কাছে ভালোবাসা পাওয়ার জন্য, কেন এটা হচ্ছে আবেগ। তুমি যাই ম্যাচ হেরে যাও, কিন্তু ডার্বি ম্যাচ তোমাকে ভালো খেলতে হবে, জিততে হবে। এই ম্যাচটার জেতাটা যে আনন্দ, মানে এটা বলে প্রকাশ করা যাবে না। ডার্বি ম্যাচে কি তোমার মনে হতো যে তোমার মধ্যে একটা আলাদাই এনার্জি ঢুকতো? একদম, জানি না আমি কেন, একটা আলাদা জুনুন কাজ করতো। প্রথমবার ইন্ডিয়ার জার্সিটা পরা সেই ইমোশনটা কিরকম ছিল সেটা বলে বোঝাতে পারবো না। আমি বলছি আর আমার গুজবাম হচ্ছে। ফার্স্ট ম্যাচে আমার ডেবিউতে 2 গোল করেছিলাম আমি নেপালের এগেনস্টে। সেই ফিলিংসটা আমি কি বলবো, পাকিস্তানের মাটিতে, তারপর ওখান থেকে চ্যাম্পিয়ন হওয়া। আমাদের টিমটা না 2009 থেকে 2013 অবধি 4 বছর যে ট্রেভারের টাইমে ছিল, আমরা না স্মেলে বুঝে যেতাম, চোখ বন্ধ করে বুঝে যেতাম কে নভা কীভাবে ওভারল্যাপ করছে, শ্রমিক কীভাবে যাচ্ছে বাদিক দিয়ে, কে বা উগা আমার পেছনে ঠিক আছে কি না, পেন কোথায় আছে, বা টোলগে কোথায় থেকে রান করতে পারে। যখন সল্টলেক টানেলে দাঁড়িয়ে থাকতাম তখন আই কন্ট্যাক্ট হতো, এগেনস্ট টিমের প্লেয়াররা মাথা নিচু করে চোখ মেলাচ্ছে না, চোখ মেলাতে ভয় পেত। 50% ম্যাচ আমরা টানেলে জিততাম। তুমি বাইচুং ভুটিয়ার সাথেও খেলেছো, সুনীল ছেত্রীর সাথেও খেলেছো, ওদের মধ্যে কি স্পেশালিটি তুমি দেখেছিলে? দেখো, দুজন দুরকম, দুজনই ডিসিপ্লিন, স্যাক্রিফাইস প্রচুর করেছে। সুনীল যখন ও ইউএসএ যায় বা ইউকে যায়, তখন ও বুঝতে পেরেছে কি ফুটবলটা কি, সেখানে কিন্তু ও সবাইকে পেছনে ছেড়ে দিয়েছে। ভুটিয়া ভাই অফকোর্স ভালো, কিন্তু যতদিন খেলেছে ও নিজের বেস্ট দিয়েছে। ডার্বি ম্যাচে অলওয়েজ ও ডেঞ্জার ছিলই। তোমার ফেভারিট কোনো গোল আছে? একটা আই লিগে গোল আছে অ্যাগেনস্ট সিকিম ইউনাইটেডের সাথে, প্রায় 35 ইয়ার্স থেকে আমি মেরেছি, বলটা বাইরে গিয়ে এরম আউটসাইড এরম ঘুরে গোল হয়ে গেছে। তো ট্রেভার মাথায় হাত দিয়ে বসে আছে, কি এত দূর থেকে কীভাবে গোল হলো। তুমি অনেকবারই বলেছো যে ইস্ট বেঙ্গলেই রিটায়ারমেন্টটা হওয়া উচিত ছিল। না, ডেফিনেটলি আমি ইস্ট বেঙ্গল থেকে রিটায়ারমেন্ট হলে আমি খুব হ্যাপি হতাম, সাপোর্টাররাও খুব হ্যাপি হতো। কিছু কারণ ছিল, আমি কোনো জায়গায় নাম করিনি বা নাম করব না, আমার ফ্যামিলির, আমার বাচ্চা, তার জন্যই যেতে হয়েছে। ফাইনালি একটা এপিসোড অন ফুটবল। যারা আমায় চেনেন তারা জানেন ফুটবলটা আমার কাছে কি, কতটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আজকের গেস্টের থেকে বোধহয় বেটার আমি কাউকে পেতাম না। আমাদের আজকের গেস্ট মেহতাব হোসেন। হোয়াট আ ক্যারিয়ার, হোয়াট আ ম্যান। ফুটবলটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে একজনের লাইফে, সেটা আপনারা আজকে এপিসোডটা দেখলে বুঝতে পারবেন। অনেকে হয়তো স্পোর্টসের সাথে রিলেট নাও করতে পারেন, বাট আমার মনে হয় না ফুটবলের টেকনিক্যাল নলেজ লাগবে এই এপিসোডটা দেখার জন্যে। এই এপিসোডটা ইজ ফর এভরিওয়ান। আপনারা প্লিজ এপিসোডটা দেখুন, আই এম শিওর আপনাদের ভালো লাগবে। সো আর দেরি না করে লেটস স্টার্ট টুডেজ এপিসোড। লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। মেহতাব দা, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে। তোমার সাথে যখন আমি প্রথম কথা বলি, আমাদের ইনিশিয়ালি টাইমে একটু ম্যাচ করছিল না, বাট আমি এটা ধরেই নিয়েছিলাম যে আমি ফুটবলটা যেহেতু আমার এত ক্লোজ, আমি ফুটবলের এপিসোড প্রথম করলে তোমার সাথেই করবো, নাহলে আমি করবো না। তো থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে। থ্যাংক ইউ রোহিত, আমাকে তোমার শোতে ইনভাইট করার জন্যে। খুব ভালো লাগছে এখানে, এত সুন্দরভাবে তুমি করছো।
আশা করি আরও বেটার করবে, আরও এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। তো মেহতাবদা, আমি তোমার ক্যারিয়ারটা জানি, এবং যেহেতু ফুটবলটা আমার এতটা ক্লোজ, আমি এই এপিসোডটা করছি নিজের জন্যে, নিজের শেখার জন্যে, নিজের ভালোবাসা থেকে। তো আমি অনেক টেকনিক্যাল প্রশ্ন আসবো, কিন্তু তার আগে তোমার ক্যারিয়ারটা আমি যদি একটু জেস্টে দেখি, তুমি কালীঘাট কালীঘাটে খেলেছিলে, তা তা ওখান থেকে তুমি এফসিআই, তারপর তুমি টলিগঞ্জে খেলেছো, তারপর তুমি মোহনবাগানে সুইচ করো। তো তারপর ইস্টবেঙ্গলের চ্যাপ্টারে আসছি আমি, তারপর আইএসএল ঢোকে, অনেক কিছু হয়। তো এখন তোমার ফার্স্ট ক্যারিয়ার মানে ক্লাব বোধহয় অজন্তা ছিল, একদম প্রথম ডিস্ট্রিক্টে অজন্তা ছিল। তো তুমি ওই ইনিশিয়াল টাইমটা তোমার ফুটবলটা কেন, মানে ফুটবলের ভালোবাসা, এই জায়গাটা একটু তুমি যদি একটু বলো। দেখো, আগে না একটা কালচার ছিল পাড়ায় পাড়ায়, হুম ফুটবলের কালচার। আই ডোন্ট থিঙ্ক আমরা ছোটোবেলায় খুব একটা বেশি ক্রিকেট খেলেছি, খুব রেয়ার। শীতকালে, মানে শীতকাল এলে মানুষ ওই আমরা একটু ক্রিকেটের দিকে ঝুঁকতাম বা খেলতাম। রেগুলার বল না, এমনি যারা পিং পং বল বা তোমার টেনিস বল আমরা খেলতাম। কিন্তু সে সময়ও শীতকালেও আমরা পাড়ায় ফুটবল ছাড়া কিছু কেউ ভাবতে পারতো না বা ভাবতো না। তো তার জন্যই বড় যারা দাদারা ছিল তারা দেখতাম ইভিনিং, মানে ধরো 4টে বাজলেই সবাই মাঠে নেমে যাচ্ছে, ওখান থেকেই প্যাশনটা জমেছে। আর দাদারা যখন ধরো কোনো ক্লাবে খেলছে তখন মনে হতো দাদাদের মতন খেলবো, দাদাদের থেকে। তারপরে যখন আস্তে 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 যখন বড় হচ্ছি তখন মনে হতো না দাদাদেরকেও ছাপিয়ে যেতে হবে। ওই এখান থেকে প্যাশনটা তৈরি হয়েছে। আর আমার এরম সময় গেছে, আমি বল নিয়ে ঘুমাতাম, স্বপ্ন দেখতাম কি এরম হতে হবে, এরম এরম খেলতে হবে। আমার একাডেমি, ধরো ফুটবল একাডেমি কোয়ালিফিকেশনটা খুব একটা নেই, দাদার থেকেই শেখা। দাদার থেকে জিজ্ঞেস করে তুমি এরমভাবে কীভাবে ড্রিবল করো, কীভাবে পাস করো, কীভাবে ছিপ করো, কীভাবে ইনস্টেপ কী সুন্দরভাবে মারছো, জিজ্ঞেস করতাম। ওরা যখনই করতো তো বাইরে বসে ওয়াচ করতাম কীভাবে ইনস্টেপে বল লাগাচ্ছে, কীভাবে ইনসুইঙ্গার করছে, কীভাবে আউটসাইড পাস দিচ্ছে। শেখাটা ছোটোবেলা থেকে শেখার খুব ইচ্ছা আমার। আর এখনও আমি শিখি। ধরো হয়ে গেল 3-4 বছর হয়ে গেল আমি ফুটবল থেকে অবসর নিয়েছি, এখনও শিখি। যারা বাচ্চাদের থেকে শিখি। কিছু কোচ আছে যাদের ধরো ভালো কোচিং করছে, তার আইডিয়াটা নেওয়ার চেষ্টা করি। তো যখন এই 2003-06 থেকে তুমি মোহনবাগানে ছিলে, 2003 থেকে 2006, এসেনশিয়ালি তুমি নাম্বার 8 খেলতে, একটু অ্যাটাকিং কিন্তু মিডফিল্ডে থাকতে। তবে ইস্ট বেঙ্গলে গিয়ে তুমি, যেটাকে আমরা বলি নাম্বার 6, এক ডিফেন্সিভ মিডফিল্ডে তুমি আসো। এবার মিডফিল্ডটা কি তুমি ছোটো থেকেই তুমি ভেবেছো যে মিডফিল্ডটাতেই খেলবো? হ্যাঁ, আমার ছোটোবেলায় একজন আইডল ছিল, যে খুব ভালো ফুটবল খেলতো, সুন্দর বল ধরা, 1 টাচ 2 টাচ, পুরো টিমটাকে মনে হতো লিড করছে, দেখতে খুব সুন্দর লাগে। কেন, মিডফিল্ডে খেলে সব বল পাওয়া যায়। আর যে বল নিয়ে খেলতে পারে বা এর থেকে ভালো বড় আনন্দ, হয়তো গোল অনেকে করে, স্ট্রাইকাররা গোল করে, বা কিন্তু ওই পুরো টিমের দায়িত্বটা বা টিমের রেসপন্সিবিলিটি নেওয়াটা, এর থেকে বড় আনন্দ। অ্যাসিস্ট করা, আমার গোলের থেকে আমার অ্যাসিস্ট করাটা বেশি পছন্দ। বরাবরই ছোটোবেলায় যখন খেলতাম, ধরো গোলের কাছে আছি বা একটা খুব ভালো পজিশান আছে, তাকে আমি গোল করালে আলাদা একটা ফিলিংস আসতো। যখন আমি খেলেছি, বড় টিমও খেলেছি, তাই আমি গোল করার থেকে বেশি যখন একজনকে ফাইনাল বল সে গোল করলো টিমের জন্য, আলাদা একটা ফিলিংস আসতো, আলাদা, মানে রাত্রে খুব ভালো ঘুম হতো না, কিছু করতে পেরেছি টিমের জন্য। এইটা বরাবরই আমার ছিল। ওই দাদাকে দেখে জানি না কেন ওই প্যাশনটা জেগেছিল, বল ধরবো, প্রত্যেকজনের কাছ থেকে বল নেবো, কালেক্ট করবো, লিড করবো টিমটাকে। এটা একটা ছোটোবেলা থেকে ছিল আর কি। আমি নিজে ফরওয়ার্ড খেলি, বাট আমি জানি যে ডিফেন্স আর ফরওয়ার্ড আমরা ম্যাচের মধ্যে একটুখানি সুইচ অফ হতে পারি, আমাদের ওই লেজারটা আছে। কিন্তু যে মিডফিল্ডে থাকে, ওকে 90 মিনিট অ্যালার্ট হয়ে থাকতেই হবে। তাকে সে ডিফেন্সও সাপোর্ট করছে, সে অ্যাট্যাককেও সাপোর্ট করছে। সেখানেই মানে তুমি ইস্ট বেঙ্গলে যখন পিকটা রিচ করো, তোমার মিডফিল্ড জেনারেল বলতো, এবং তোমার স্ট্যামিনা, তোমার পেস, সেখান থেকে মানে আমার মিডফিল্ডারদের প্রতি একটা মানে মেইনলি নাম্বার 6, নাম্বার 8 এদের
প্রতি আমার একটা আলাদাই শ্রদ্ধা আছে, কারণ আমার মনে হয় যে ওরাই মেন কন্ট্রোল করতো খেলাটাকে। না, এটা তো তুমি একদম বাস্তব বলেছো, কি যারা মিডফিল্ডে খেলে না তারা হচ্ছে ব্যাকবোন। তুমি লাস্ট ডার্বিও দেখেছো যে মিডফিল্ড কন্ট্রোল নিতে পারবে, এবং যারা সারা পৃথিবীতে যারা বড় বড় জয়েন ক্রয়েফ, তুমি পেপ গার্দিওলা, তারা কিন্তু মিডফিল্ড ভিত্তিকই খেলে। তারা মিডফিল্ড যত স্ট্রং হবে, যত ম্যাচের মধ্যে থাকতে পারবে, সেই টিম কিন্তু ডমিনেট করে। সেটা এখনও তাই রেজাল্ট পাচ্ছ তুমি। তার আগেও মানে যেই দশকেই বলো, মিডফিল্ড যে দখল নিতে পারবে। এই জন্যেই আমি মনে করতাম কি একটা মিডফিল্ড ক্রিয়েট করতে পারে, ডিস্ট্রয় করতে পারে, হ্যাঁ, লিড করতে পারে। একটা মিডফিল্ডের প্রচুর কাজ থাকে। শুধু আমি মিডফিল্ড যে বল শুধু সাপ্লাই করব, আমার কি ছিল, আমি যখন যেরম বড় হয়েছি আমি শিখতাম বা করতাম, নিজে নিজে কথা বলতাম রাত্রে, যখন ধরো কালকে ম্যাচ আছে, আজকে নিজে নিজের সাথে কথা বলতাম। আর সবচেয়ে বড় সেলফ রেকটিফাই হচ্ছে মেন থিং। আমি কতগুলো মিস পাস করলাম আর কতগুলো ঠিক পাস করলাম, তুমি যখন চোখ বন্ধ করবে তোমার নিজেই চলে আসবে কি আমি আজকে কি করেছি মাঠে খেলার পরে। অনেকে বলে ভিডিও অ্যানালাইসিস, আমাদের তো সময় ভিডিও অ্যানালাইসিস ছিল না, আমার পরে এসছে যখন আমি আইএসএল জয়েন করেছি বা আই লিগে ফরেন কোচ এসছে, তখন ভিডিও অ্যানালাইসিস এসছে কি তুমি কি ভুল করেছো, কোন জায়গায় যাওনি। কিন্তু যখন আমি খেলা স্টার্ট, তখন চোখ বন্ধ করে আমাদের অমল স্যার বলতেন, অমল দত্ত, কে বাচ্চা, তখন আমি খুব ছোট বাচ্চা, তখন টালিগঞ্জ সাইন করি, বাচ্চা কি প্র্যাকটিস হয়েছে রাত্রিরে গিয়ে 5 to 10 মিনিটস শুধু গিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর আগে ভাববি কি আমি আজকে কোন কোন জায়গায় ভুল করেছি, কটা মিস পাস করেছি, লিখে রাখবি। আমি লিখে রাখতাম ডায়েরিতে, কটা মিস পাস করেছি, কটা মিস টাইমিং ট্যাকেল করেছি, কটা ফাউল করেছি, কটা ঠিক পাস করেছি। এতে কি হয়, আমার পরের দিনে যে প্র্যাকটিস বা পরের দিনে যে ম্যাচ খেলতে নামো, ওটা অনেকটা রেকটিফাই হয়ে যায়। কোন জায়গায় দাঁড়াতে হবে আমাকে, এটা আমি সবসময় লিখে রাখতাম, ডায়েরি মেনটেন করতাম। এখন হয়তো হয় না, তারপরে কিন্তু ওইটা কন্টিনিউ। আমি যখন ইস্ট বেঙ্গলেও খেলেছি তখন সবসময় নিজের সাথে কথা বলতাম, ইয়েস এই 11-22 জন খেলবে, তার মধ্যে আই এম দ্য বেস্ট। আমি কাউকে ছোটো করছি না, কিন্তু আমার সাথে আমি আমার কম্পিটিশান করতাম কি ইয়েস আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। মাঠে যখন নামার আগে নিজেকে নিজে বলতাম ইয়েস আই এম দ্য বেস্ট। আমি যখন ট্যাকেল করব তখন বল উইন করব, যখন আমি পাস করব, লং পাস করব, তখন পায়ে পড়বে। এই যে কথা বলতে বলতে কনফিডেন্স গ্রো করতো। বিশেষ করে আমি বলছি ডার্বি ম্যাচে, বিশেষ করে ডার্বি, কেন ওই ম্যাচটা সারা বছর যত ধরো 3টে বা 4টে ম্যাচ হয়, ওই 4টে ম্যাচটা খুব বেছে নিতাম কি এই ম্যাচটা যদি আমি খেলতে পারি তাহলে এই ম্যাচটা কিন্তু আমাকে অন্য মাত্রায় বা অন্য লেভেলে আমাকে নিয়ে যেতে পারবে। তো মিডফিল্ডের কাজ হচ্ছে খুব এক একটা মিডফিল্ডার ভাবে না আমার কাজ হচ্ছে ফাইনাল বল বাড়ি দেওয়া ব্যাস শেষ, বা আমি একটা ট্যাকেল করে দিলাম। ডিফেন্সিভ মিডফিল্ডার কাজ হচ্ছে গেম তৈরি করা একদম, এবং অন্য টিমের ডিস্ট্রয় করা আর লিডারশিপ নেওয়া। প্রত্যেকজনকে কথা বলবে, তুমি এখানে যাও, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি যাও, আমি আছি ডিফেন্সের সাথে, কোনো ভয় নেই। অ্যাটাকিং মিডফিল্ডারকে বলবে। এই যে লিডারশিপটা একটা ডিফেন্সিভ মিডফিল্ডারে যদি না থাকে তাহলে খুব ডিফিকাল্ট। আমি শুধু ট্যাকেল করলাম আর ট্যাকেল করেই মিস পাস করলাম, তাহলে কোনো লাভ হলো না, পজিশন তো হারিয়ে ফেলেছে। তো আমি এখন অবধি যে কটা লিগ, যে কোনো কম্পিটিশন দুনিয়ার, যে লিগ জিতেছে তার মিডফিল্ড স্ট্রং না হলে সে জিততে পারেনি। মানে মিডফিল্ডটা এতটা ইম্পর্টেন্ট। এই রিসেন্ট তুমি দেখো না জ্যাভি অলonso একটা ইন্টারভিউ দিয়েছে কে আমি আমার মিডফিল্ড ভিত্তিক আমি খেলছি, আর মিডফিল্ডই হচ্ছে আমার স্ট্রং পয়েন্ট। কেন ও দেখো পেপ গার্দিওলার সাথে ছিল বায়ার্ন মিউনিখে, রিয়াল মাদ্রিদ অ্যানচেলতি, তোমার যত বড় বড় পৃথিবীর সব কোচ সবাই কাছে ছিলেন। অতগুলো কোচের একটা এক্সপিরিয়েন্স আছে, কি ও জানে কি কোনটা আমার কাজ। তার জন্যেই একটা টিমকে যে জায়গায় টিমটা ছিল না সেই জায়গায় তুলে নিয়ে এসে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন করিয়েছে। আর আমি লিভারপুল ফ্যান, তো জাভি অলonso লিভারপুলে খেলেছে, রিয়াল মাদ্রিদে খেলেছে, বায়ার্ন মিউনিখে খেলেছিল। তো এই তিনটে, এবং লিভারপুলে যখন ও খেলতো স্পেনের ন্যাশনাল দলে ছিল, তো জেরার্ড আর অলonso একসাথে খেলতো। তো সেটা আমার কাছে ওই টাইমটা আলাদাই একটা ক্লোজনেস। তো তুমি ধরো মোহনবাগানে যখন 2003 থেকে 2006, ওর মধ্যে আমার মনে পড়ছে 2005-06 সিজনটা বোধহয় তোমার তোমার ক্যারিয়ারে একটা ব্রেক থ্রু সিজন ছিল।
মানে একটা প্রচণ্ড মানে খুব ভালো সিজন ছিল ওইটা। হ্যাঁ 2005-06 সত্যি খুব ভালো যে আমি ক্যাপ্টেনশিপ করছিলাম মোহনবাগানে, আনবিটেন কলকাতা লিগ জিতেছিলাম। তখন 18টা ম্যাচ হতো লিগে, 18টা ম্যাচ হতো। আনবিটেন আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, ফেডারেশন কাপ ভালো করেছিলাম, না ফেডারেশন কাপ খুব একটা ভালো করতে পারিনি, কিন্তু তারপরে যখন আইএফএ শিল্ড জিতেছিলাম, তারপরে 2006-07 আমরা ফেডারেশন কাপ জিতেছিলাম। তো ওই সময়টা অমল স্যারকে পাওয়াটা আমার খুব কাজে দিয়েছিল। উনি ফুটবলটা এত ভালোভাবে বোঝাতে দিন, এত ভালোভাবে উনি আমাদেরকে গাইড করতেন, মানে ফুটবল সেন্সটা ওই সময় যেটা দরকার ছিল। তারপরে তার আগে তো টালিগঞ্জে আমাকে তৈরি করে দিয়েছিলেন ফুটবল সেন্স, কোন জায়গায় গেলে আমি বল পাবো, কোন জায়গায় দাঁড়ালে আমি ডিফেন্স শেপটা খুব ভালো করে করবো, শেপ রাখতে পারবো। এখন দেখো আমাদের সময় কিন্তু এখন প্লেয়ারদের শেপ অনেক মডার্ন কোচ আসছে, মডার্ন বোঝাচ্ছে কি কীভাবে শেপ রাখতে হবে, কিভাবে তোমাকে টাক ব্যাক করতে মানে ডাবল আপ করতে হবে সাইড ব্যাকের সাথে। কিন্তু তখন আমি বলছি 2004-এর কথা বলছি, 5-এর কথা বলছি, বা 2001-এর কথা বলছি, তখন আমাদের অমল স্যার বলতেন তুমি বাচ্চা ওখানে যাবে, এখানে হয়ে তোমাকে নামতে হবে, এই জায়গাটা এসে দাঁড়ালে কিন্তু তোমার অ্যাটাকটা বন্ধ হয়ে যাবে। অমল স্যার মানে অন্য লেভেলে ভাবতেন। ওনার কাছে যে জুনিয়র প্লেয়াররা খেলেছে আর যে হার্ডওয়ার্ক করেছে সে কিন্তু ফল পেয়েছে। তাই জন্য আমি ওনার প্রচণ্ড মানে ভালোবাসার একটা স্টুডেন্ট ছিলাম, কেন ওনার প্রচুর কথা শুনতাম, জানতাম কি না উনি আমার ভালোর জন্য বলছেন, আর আমাকে আরও বেশি হার্ডওয়ার্ক করতে গেলে মানে হার্ডওয়ার্ক করতে হবে তাহলে টিমে থাকতে পারবো, কেন উনি হার্ডওয়ার্ক খুব পছন্দ করতেন। তাই জন্যই আমি মানে ফুটবল জ্ঞানটা ওনার কাছ থেকে খুব পেয়েছি। কেন দেখো শেখার কোনো শেষ নেই, এখনও আমি কিছু শিখতে পারিনি, কিন্তু ওনার কাছ থেকে অনেক কিছু ফুটবলে শিখেছি, অনেক কিছু জ্ঞান মানে ওনার কাছ থেকে নিতে পেরেছি। তার জন্যই আমি তুমি যদি বলো ফুটবলই হচ্ছে আমার ধ্যান জ্ঞান। আমি যে অন্য কিছু ভাববো, অন্য কিছু আউটসাইডে কিছু ভাববো, এখনও যদি শুয়ে থাকি বা আগের দিন তোমার ধরো একটা ম্যাচ খেলেছি, রাত্রে চিন্তা হচ্ছে কি কটা মিসপাস করেছি, কটা করেছি, কটা ট্যাকেল করতে পেরেছি, এখনও এরকম মনে হয়। হেরে গেলে এখনও ঘুম মানে রাত্রে ঘুম হয় না। তো হার মানাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু বাস্তবটা মেনে নিতে হবে। তো ওই 2006-এর পর তুমি এক সিজন বোধহয় ওএনজিসিতে, না এক সিজন না, ওএনজিসি আমি 2টো ম্যাচের জন্য গেছিলাম, যেহেতু আমার জব ছিল ওখানে। জব আমি ছেড়ে চলে এসেছিলাম, কেন কি আমি ভাবছিলাম কি আমি এত কষ্ট করলাম ছোটোবেলা থেকে, 4টের সময় ঘুম থেকে উঠছি, প্র্যাকটিসে আসছি, 3 বেলা প্র্যাকটিস করেছি, তো আমার সব কষ্টটাকে বৃথা চলে যাবে শুধু একটা চাকরির জন্যে? তো আমি ওই সময় 2006 চাকরি ছেড়ে দিই। দেশের হয়ে খেলতে পারবো না, ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান হয়ে খেলতে পারবো, তাহলে আমার অস্তিত্বটা কি? শুধু কি আমি চাকরির জন্যে আমি এত কষ্ট করেছি, রাত জেগে জেগে যেটা আমার কম ছিল সেটা আমার বাড়ানোর চেষ্টা করেছি। তো আমি বললাম না, বোম্বেতে ওই 2টো ম্যাচ খেলার পরে আমি ওখানে ছেড়ে দিয়ে আমি এসে আবার মোহনবাগান জয়েন করি। তারপরে বছরই আবার ইস্টবেঙ্গলে আমি জয়েন করি। কিন্তু আমি কোনো সময় ওই সময় ছিলাম না, তখন সবে আমার 22-23 বছর বয়স, আর 18 বছরে আমি জয়েন করেছিলাম, 4-5 বা 6 বছর চাকরি করেছিলাম এনজিসিতে। আমি বললাম না, চাকরি চলে যাক, লাইফ চলে যাক। আর যখন চাকরি ছেড়েছিলাম তখন লিগামেন্ট অপারেশন হয়েছিল, তখন সবাই এগেনস্টে ছিল, আমার ফ্যামিলি, আমার পাড়ার যারা লোকরা, দাদারা, কেরিয়ার শেষ। তখন আমি মনে মনে বলতাম যে টাইম উইল টক, টাইম বলবে যে আমি ঠিক না তোমরা ঠিক। হয়তো আমার কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারতো, কেন সবে লিগামেন্ট, আমি ফিটও হইনি। তো যাই হোক, উপরওয়ালা সাথ দিয়েছে, আমার হার্ডওয়ার্ক। ইভেন আমি 3টে অবধি আমি এক্সারসাইজ করতাম, ঘুমাতাম না, আমার ফিট হতে হবে, ফিট হতে হবে। আর আমার এখনও একটা মনে আছে রোহিত, একটা ডিস্ট্রিক্ট ম্যাচ দেখতে গেছি, তো একটা আমাদের পাড়ারই ছেলে বলছে আর ফিরে আসতে পারবে না, এর কেরিয়ার শেষ। এই যে বলাটা না, আমাদের ওই সময় কিছু কিছু প্লেয়ার ছিল, শুধু আমি বলে না, কিছু জেদ চাপাটা, এই জেদটা, এই যে আমরা অনেক সবাই বলছি আনোয়ার কেন খেলতে পারছে, এত প্রেশারে আছে। তোমাকে লোক যত বলবে, তোমার পরিচয় বা তোমার জবাবটা হচ্ছে মাঠে। একদম। আমি ওকে এখনো অবধি বলিনি কি তুই আমাকে এই বলেছিস, স্টিল নাও,
কি তুই আমাকে ওই সময় এটা বলেছিলি, আমি সাকসেস পেয়েছি বলে আমি আমার মাথা খারাপ করে লাভ নেই, বা ওকে আমি আমার রিটার্নটা হচ্ছে আমার পারফরমেন্স, আমার কামব্যাকটা। একদম। তো ওই সময় ভেবেছিলাম না, একে আমি উইদিন 3 মান্থস বা 4 মান্থসে আমি দেখাবো খেলে, এবং আমি এরম জায়গায় পৌঁছাবো কে ওই রিয়েলাইজ করবে। জানি না ও এখন বুঝতে পারছে কি না, কিন্তু আমি কোনো দিন ওকে বলিনি কি ভাই তুমি এই কথা আমাকে বলেছিলি। তো মেহতাবদা, এবার এই যে ইস্ট বেঙ্গলে যখন তুমি যাও, এবার ট্রান্সফারটা যখন আমরা সাধারণ দর্শক যখন দেখি ট্রান্সফার, আমরা কি দেখি, আচ্ছা এই ক্লাব থেকে এই ক্লাবে গেল, কিন্তু তার পেছনে কি চলে সেটা কেউ জানে না। মানে এমন হতেই পারে যে সবাই ধরে নেয় যে আচ্ছা এটা একে বোধহয় বেশি টাকা দিচ্ছে সেই জন্য যাচ্ছে, কিন্তু সেটা হয় না। হয়তো এক্সিস্টিং ম্যানেজার বলছে যে আমি তোমার পজিশনে একটা অন্য প্লেয়ার কিনছি, আমি হয়তো তোমায় ম্যাচ টাইম দিতে পারবো না, হয়তো আমি তোমায় একটা অন্য পজিশনে ভাবছি যেটা তুমি নও। তো একটা ট্রান্সফার যখন হয়, কি এক্স্যাক্টলি হয়? দেখো, ফার্স্ট অফ অল একটু আগে তোমায় চাকরির কথা বললাম, আর সেকেন্ড থিং হচ্ছে আমার টাকার জন্য আমি কোনোদিন ফুটবল খেলিনি, একদম। কোনো দিন না। তুমি কাউকে জিজ্ঞেস করো ক্লাবে, এবং যখন মোহনবাগানে ছিলাম তখনও আমি ব্ল্যাঙ্ক পেপারে সাইন করে আসতাম, যখন ইস্টবেঙ্গলে ছিলাম তখনও আমি বলতাম আমার পারফরমেন্স দেখে তুমি আমাকে টাকা দেবে। এটা আমি সব জায়গায়, এবং অফিসিয়ালরা স্বীকার করেছে। এবং নিতুদা, আমি যখনই যেতাম ক্লাবে আমি বলতাম আমি আজকে এই টাকায় খেলেছি, আমার মনে হয় পারফরমেন্স যদি আমার ঠিক থাকে তাহলে তুমি বাড়াবে, নাহলে বাড়াবে না। তো এরমভাবে আমি করেছি। ধরো এই মোহনবাগান থেকে যখন ইস্টবেঙ্গলে আসি, আমি টাকার জন্যে নিই, মানে টাকার জন্যে আসিনি, আমি সম্মান আমি ওখানে পাইনি বলে একজন অফিসিয়ালের থেকে, তার জন্যই আমাকে শিফট করতে হয়েছিল, তার জন্যই আমাকে ইস্টবেঙ্গলে। কিন্তু আমি থ্যাংক গড ইস্টবেঙ্গলে এসে সেটেল হতে পেরেছিলাম, অসাধারণ ফুটবল খেলতে পেরেছিলাম, সব উপরওয়ালার ইচ্ছা, আমার হার্ডওয়ার্ক। কিন্তু আমি প্রুভ করেছিলাম কি ইয়াস আমি মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে এসে সার্ভাইভ করতে পেরেছি বা করতে পারি। তার জন্যেই অফিসিয়ালরাও, ইস্টবেঙ্গলের অফিসিয়ালরাও, বিশেষ করে নিতু সরকার, কি আমাকে প্রচুর সাপোর্ট করেছিল ওই সময়, অনেক বলেছিল নো প্রবলেম তুই পারবি। তো তার জন্যই বলছি, তাকে আমি সবসময় ধন্যবাদ জানাই। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, কিন্তু আমার কাছে জন্যই ভালো কি আমাকে ওই সময়টা মেন্টালি সাপোর্ট দিয়েছিল। তার জন্যই আমি জীবনে কোনো দিন ইস্টবেঙ্গলের কাছে, এবং ব্ল্যাঙ্ক পেপার, এবং একটা সময় এরম গেছে আমার, তখনকার দিনে আমি 2010-11 কথা বলছি, 11-12 সম্ভবত 11-12, তখন স্পন্সার চলে যায়, এই চিটফান্ডগুলো বন্ধ হচ্ছে আস্তে আস্তে, তখন ক্লাব বলছে কি আমার কাছে, নিতুদা বললো আমার কাছে টাকা নেই, তুমি সবার সাথে কথা বলো। তো আমি সবার সাথে কথা বলেছিলাম, অলমোস্ট প্লেয়ার মানে মোস্ট অফ দ্য প্লেয়ার এগ্রি হয়েছিল। তো আমি বললাম ঠিক আছে, আমার কত টাকা কমাবে। তখন আমার 2 বছরে প্রায় 1.5 কোটি টাকা আমি সাইন করেছিলাম, 11-12 মানে 1.5 কোটি টাকা, হিউজ। তো তখন আমি 50 লাখ টাকা কমিয়ে দিয়েছিলাম এক ধাক্কায়। তো এটাই, আমি টাকার জন্য, আমি সম্মানের জন্য সবসময় খেলেছি, আমি প্রাইডের জন্য খেলেছি, কেন আমি ফুটবলটাকে ভালোবাসতাম, আর এখনও স্টিল নাও আমি ফুটবলটাকে ভালোবাসতাম বলেই আমি যে টাকা পাইনি তা না, কিন্তু আমি মানুষের কাছে ভালোবাসাটা পেয়েছি, এইটা সারা জীবন থেকে যাবে। কেন আমি জানি না কি হবে নেক্সট, কী হবে, ওই 50 লক্ষ জন্য আমি কি হারালাম বা কি গেন করলাম। অফকোর্স আমি গেন করেছি, মানুষের ভালোবাসা গেন করেছি। একদম। তো যখন তোমার কাছে প্রথম ফোন কলটা আসে যে ইস্ট বেঙ্গল তোমায় চাইছে, তখন কি ফিলিং? না, আমার খুব ভালো লেগেছিল। কেন, তখন আমি দেখছিলাম কে মেবি আমার জায়গায় কোনো প্লেয়ার নেই। কেন, আমার তখন লিগামেন্ট অপারেশন হয়েছিল, তখন ভেবেছিল এরা আর ফিরে আসতে পারবে না। তো ওই সময় আমাকে নিতুদা বা বাবুদা এরা সাইন করিয়েছে। তো চেষ্টা করেছি আর প্রুভ করেছি ওই অফিসিয়ালটাকে, ইয়াস আমি ফিরে আসতে পারি, আর আমি এর জন্যেই জন্মেছি, আমি ফুটবলের জন্য জন্মেছি, আমি আর কিছুর জন্য জন্মাইনি। তো আবার আমাকে সাইন করেছিল মোহনবাগান, আবার আমাকে সেই অফিসিয়ালি আমাকে 1,80,00,000 টাকায় সাইন করিয়েছিল। তখন অফিসিয়ালরা, ইস্টবেঙ্গল অফিসিয়ালরা, তখন ওই দিনে যেদিনকে আমার খারাপ সময় ছিল সেই সময় আমায় সাইন করেছিল। তার জন্যেই আমি আবার না, আমি কম পাই কিন্তু আমি ইস্টবেঙ্গলেই খেলবো। তবে আমি আবার কন্ট্রাক্ট ফেরত দিয়ে দিলাম, কন্ট্রাক্ট ছিঁড়ে ফেলে দিল সেই অফিসিয়ালে রাগ করে আমি এসেছিলাম যার উপর থেকে, সেই
তার কাছেই আবার সাইন করেছিলাম, কন্ট্রাক্টটা ছিঁড়ে ফেলে দিল। 1,80,00,000 ওখানে সাইন করেছিলাম, আমি এখানে ইস্ট বেঙ্গলে এসে 1 কোটি টাকায় সাইন করেছিলাম, মানে 80 লাখ টাকা লুজ করে আমি ভালোবাসার জন্য। এবং তখনও মানে তুমি ইস্ট বেঙ্গল লেজেন্ড, তুমি ইন্ডিয়ান ফুটবলেরই লেজেন্ড, কিন্তু ইস্ট বেঙ্গল সাপোর্টারের মধ্যে মেহতাব হোসেন একটা আলাদা ইমোশন, মানে সেটার কোনো টাকা দিয়ে সেটাকে মাপা যায় না, টাকা দিয়ে সেটা দিয়ে কেনা যায় না। মানে আজকে যখন আমার বাবা ইস্ট বেঙ্গলের ফ্যান, তো যখন আমি বলি মেহতাবদাকে আমি আনছি, তখন মানে একটা প্রাউড ফিলিং হয়। এবং মোহনবাগান ফ্যানসরাও যারা অ্যাকচুয়ালি যারা খেলা বোঝে, তারা জানে যে মেহতাব হোসেন খেলেছে দুটো ক্লাবেই, অনেকে খেলেছে দুটো ক্লাবেই, কিন্তু মেহতাবদা অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গলেরই প্রাইজ একটা। না হ্যাঁ, এটা 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 তুমি একদম পারফেক্ট কথা বলেছো। কেন আমি এই সব দিকে মাথা দিইনি বলে, ধরো সোশ্যাল মিডিয়া, আউটসাইড দ্য ফিল্ড, আমি শুধু মাথায় রেখেছিলাম কে আমি যে জার্সি পরেছি, অফকোর্স আমাদের অফিসিয়াল তখন বোঝাতো কি এই জার্সি কিন্তু মায়ের মতন। অফকোর্স সেটাইকে সবসময় সেটাই ভাবতাম যে জার্সি যখন পড়েছি মায়ের অপমান হতে দেবো না। হয়তো দেখো একটা টিম কোনো সবসময় জিততে পারে না, একদম, কিন্তু মাঠে লড়াই করাটা, একদম। মাঠে নিজের প্রেজেন্সটা রাখাটা, এটা হচ্ছে সবচেয়ে বড় থিং। তার জন্যেই মানুষ এখনও ইস্ট বেঙ্গল সাপোর্টার যারা ভালোবাসে তাদেরকে ধন্যবাদ। এখন তারা ভালোবাসে এই কারণে কি সেই সময় মাথা ফেটে যাচ্ছে, জ্বর আছে, না আমি খেলবো। একটা সময় তো নিতুদা বলছে তুই কলকাতা লিগ খেলিস না, ট্রেভার বলছে খেলিস না, কিন্তু আমি বললাম না আমি খেলবো। আমি মাঠের বাইরে বসে থাকতে পারি না। তো এই ভালোবাসাটা ছিল বলে এখনও লোক, আমি ভালোবেসেছি বলে আমাকে লোক ভালোবাসে, ফুটবলটাকে ভালোবেসেছি বলে। তো তোমার মধ্যে মানে কি কোয়ালিটি ম্যানেজাররা দেখতো যে তুমি তোমার ক্যাপ্টেন্সি একটা আলাদাই প্রেশার আমার মনে হয়, আমি ভুল হতে পারি, কিন্তু আজকে এই যে ডার্বি নিয়ে আমি ঢুকছি, তার আগে এই যে অনেক প্লেয়াররা থাকে যারা বড় ম্যাচে পারফর্ম করতে পারে না, আর অ্যাকচুয়াল যারা বড় প্লেয়ার তারা বড় ম্যাচেই পারফর্ম করে। যেমন বড় ম্যাচ মানে তুমি একটা অন্তত 9/10 পারফরমেন্স তো দেবেই, মানে সেটা লোকে ধরেই নিয়েছিল যে মেহতাব তো খেলে দেবে, মেহতাবকে সাপোর্ট করার কে আছে, এরকমভাবে অনেকের মেন্টালিটি হয়তো অতটা স্ট্রং থাকে না, তখনই সে ক্যাপ্টেনের দিকে তাকায় বা ক্যাপ্টেন তাকে গাইড করে। তো তোমার কেন মনে হয় যে মানে তোমার কি দেখে তোমার ক্যাপ্টেনটা করেছিল? দেখো, যে কোনো ক্ষেত্রে লাইফ, নর্মাল লাইফ বলো বা প্রফেশনাল লাইফ বলো, ডিসিপ্লিন যদি না থাকো, স্যাক্রিফাইস যদি না করতে পারো, তুমি আজকে ধরো যেই কাজ করো, বা আমার প্রফেশন হচ্ছে ফুটবলার, আমি যদি আমার লাইফের থেকে বাজে জিনিস যদি না সরাই, আর চিন্তাধারা যদি না, আমি যদি সবই করি, তাহলে আমি খেলবো কখন? আমি যখন প্রফেশনাল প্লেয়ার, আমার কাজ হচ্ছে আমার ডেডিকেশন, আমার ডিসিপ্লিন, আমার স্যাক্রিফাইস, এভরিথিং যদি না থাকে, তাহলে তুমি কিন্তু কোনো সময় একটা উচ্চতায় পৌঁছাতে পারবে না, একটা মানুষের মনে দাগ কাটতে পারবে না। তো এটাই। আর কোয়ালিটি, আই ডোন্ট থিঙ্ক কোয়ালিটি খুব একটা ম্যাটার করে। হার্ড ওয়ার্ক, আমরা মেসিকে বলি না কে মেসি উপরওয়ালা দেন, গড গিফটেড, কিন্তু তার পেছনে হার্ড ওয়ার্ক এত বছর শুধু ট্যালেন্ট দিয়ে হয় না। নো ম্যাটার কে তোমার কতটা তোমার কাছে ট্যালেন্ট আছে, কোয়ালিটি আছে, আমি বিলিভ করি হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন। আমি তোমাকে একটু আগেই বলছিলাম কি আমার স্লাইডিং ট্যাকেল খুব একটা ভালো ছিল না। আমি রাত 3টের সময় ভাইকে তুলে, আমার ভাই আছে মেজো ভাই, আমি বললাম তুমি বলটা রোল করো, আমি স্লাইড করব। আমার বাড়ির পাশে একটা ছোটো মাঠ ছিল, তুমি রোল করো। তখন আমাদের রোজার সময় 3টের সময় সবাই ওঠে, তখন ওই সময় 1/2 hour 45 minutes আমি ওইটাই করতাম শুধু, স্লাইডিং ট্যাকেল। আমার স্লাইড ভালো ছিল না। এই কিছুদিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়াতে পড়ছিলাম মাইক টাইসনের কথা, কে আমার অপোনেন্ট যদি 2টোর সময় সে উঠে প্র্যাকটিস করে, আমি 3টের সময় উঠে প্র্যাকটিস করব। যদি আমি 4টের সময়, ওর এভরিডে 4টের সময় উঠে প্র্যাকটিস করতো,
আর সবাই ঘুমিয়ে থাকতো। সো আমাকে এরম জায়গায় নিয়ে যেতে হবে। ম্যাটার করে না কে তোমার কত কোয়ালিটি আছে, কোয়ালিটির থেকে ম্যাটার করে তোমার ডিসিপ্লিন, তোমার ডেডিকেশন, তোমার হার্ডওয়ার্ক। হুম তাহলেই তুমি ওই জায়গায় অ্যাচিভ করতে পারবে। তাই জন্যই কোচেসরা আমাকে পছন্দ করতো, কি আমি মানে 365 ডেজের মধ্যে 365 ডেজ যদি আমার খুব অসুস্থ যদি না হই, খুব ইনজুরি যদি না থাকে, আমি ইভেন আমার এরমও টাইম গেছে আমার নানুর কবর দিয়ে আমি খেলতে গেছি। হুম তো এটা আমার কাছে সবচেয়ে বড় ম্যাটার, কেন এইটাই আমার আমার ব্রেড অ্যান্ড বাটার আমাকে দিচ্ছে। একদম একদম। তো তার জন্যই আমি সবসময় এটা পছন্দ করতাম কি আমার কোনটা ডেভেলপ করতে হবে। তো যদি কোনো প্লেয়ার আমার থেকে এগিয়ে যাচ্ছে, আমি তাকে হিংসা করব না, তা তাকে আমি চেষ্টা করব আমার পারফরমেন্সকে, মানে আমার পারফরমেন্স দিয়ে আমি তার থেকে আগাতে। হুম আর ও যেরম যাচ্ছে যাক, ও যেরম করছে করুক। অনেক সময় দেখবে এক একটা প্লেয়ার 1 বছর খেলার পরে রিল্যাক্সেশন চলে আসে তাদের মধ্যে, কি আমি আজকে তো খেলে দিলাম, কোনো ব্যাপার না, আজকে আমি তো হিরো হয়ে গেলাম। না, একটা প্লেয়ার অ্যাটলিস্ট 10 to 15 ইয়ার্স ইয়ার্স না একদম যদি খেলে, তাকে কেউ মনে রাখে না। 5 ইয়ার্স স্প্যানও কেউ মনে রাখে না। একদম। তো তাই জন্যই আমাকে কোচ এই জন্যই পছন্দ করতো সবসময়। আগেকার কোচদের বলো, বাবলুদা বলো, মনাদা বলো, বা অমল স্যার বলো, আমার হার্ডওয়ার্ক আর ডিসিপ্লিনের জন্যই আমাকে পছন্দ করতেন। তো এবার ইস্টবেঙ্গলের 10 বছর একটা স্প্যান, যেখানে আমরা আজকে যে লেজেন্ড মেহতাব হোসেন জানি তার পিক ইয়ার্স, এবং তুমি 21 বছর ধরে প্রায় টপ ক্লাস লেভেলে খেলেছো। ওর মধ্যে 18 বছর তো একদম প্রফেশনাল, মানে পিক ক্লাবসে অ্যাজ আ মিডফিল্ডার। সেটা চারটিখানি কথা নয়, সেটা যে মাঠে, মানে আমি কখনো কোনো লেভেলেই খেলিনি, আমার আমার হচ্ছে পাড়া লেভেল, কিন্তু আমি যেহেতু মাঠে খেলেছি আমি জানি সেটা কি। মানে ওই ওই প্রেশার আমি ফিল করিনি কোনো দিন। তো এই যে একটা ডার্বি খেলা, ধরো ইস্ট বেঙ্গলের হয়ে তুমি, ওই প্রথম ডার্বি তোমার, ডার্বির সময় তোমার কি চলে মাথায়? আহ, প্রথম ডার্বি যখন ফার্স্ট, আমি অনেস্টলি বলি, ফার্স্ট ডার্বি যখন খেলি তখন খুব ভয় পেয়েছিলাম। হুম ওই অত দর্শক আমি কোনোদিন ফেস করিনি মন মানে থাকাকালীন। তখন অনেক ছোট, তখন মনে হয়েছিল কি কী হবে, হেরে গেলে কী হবে, কীভাবে সারভাইভ করব, সারা রাত ঘুম হয়নি। ফার্স্ট ডার্বি খেলার পরে তারপরে মনে হলো এই ম্যাচই হচ্ছে আমার, এই ম্যাচটাই বেছে নিতে হবে লোকের কাছে ভালোবাসা পাওয়ার জন্য। কেন এটা হচ্ছে আবেগ, বাঙাল বলো ঘটি বলো, এটা হচ্ছে যুগের পর যুগ চলে আসছে। তুমি যাই ম্যাচ হেরে যাও, কিন্তু ডার্বি ম্যাচ তোমাকে ভালো খেলতে হবে, জিততে হবে। হুম হেরেছি জিতেছি দুটোই, কিন্তু নিজের 100% দিয়ে, যে ম্যাচটা হেরেছি সেখানে 100% দিয়েছি, যে ম্যাচ জিতেছি সেটা আরও এক্সট্রা 110% দিতে হয়েছে। তো এই ম্যাচটাই বেছে নিয়েছিলাম, যে না এই ম্যাচটা আমার খেলতে হবে, এই ম্যাচটা জিততে হবে। নাই নাই করে আমার 65 ডার্বি আমি খেলেছি। হুম তো এই ম্যাচটার জেতাটা যে আনন্দ, মানে এটা বলে প্রকাশ করা যাবে না। আমার আমি তো ফিল করি, কেন হুম আমরা প্রফেশনাল, আমরা একটা ম্যাচ হয়ে গেলে আবার নেক্সট ম্যাচের জন্য তৈরি হতো। যে দর্শকদের মনে আনন্দটা, এই যে এত দূর থেকে দূর থেকে, কোথা থেকে বনগা, কোথায় ক্যানিং, কোথায় তোমার বাংলাদেশ বর্ডার থেকে তারা আসছে খেলা দেখতে, এত ইনভেস্ট করে, এত কারোর বাবা মারা যাচ্ছে, কারোর ফ্যামিলিতে প্রবলেম আছে, কিন্তু এখানে যে এসে বাড়িতে কী হচ্ছে কেউ জানে না, বাড়িতে কেউ হচ্ছে কেউ জানে না, কিন্তু আমায় খেলা দেখতে হবে, আমার 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 দলের মানে জিতটা দেখতে হবে, এদের যে মুখে হাসি ফোটানো, এটা হচ্ছে আমাদের কাজ। হুম আমরা বারবার বলছি প্রফেশনাল প্লেয়ার খেলবে, চলে যাবে, আবার নেক্সট ম্যাচের জন্য রেডি হবে, কিন্তু এই যে আনন্দ নিয়ে বাড়িতে যাওয়া, এর থেকে বড় ফিলিংস কিছু নেই। তো মেহতাব দা, ধরো এই একটা ম্যাচের দিন তোমার কি রুটিন থাকতো? ম্যাচের দিন অনেক পরিমাণে জল খাওয়া, তারপরে স্ট্রেচিং করা সকালে উঠে, তারপরে তোমার যে ফুডটা খেতাম তাতে ধরো কোনো তেল মশলা কিচ্ছু থাকবে না, শুধু
একটু প্রোটিন থাকবে, ধর লাইক ডাল, যেটা রাইস আর স্ম্যাশ পটেটো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তারপরে ম্যাচের পরে তোমার হাই প্রোটিন খাওয়া, রেড মিট, ধরো মাটন, চিকেন, এইগুলো। কিন্তু ম্যাচের আগে একদম এগুলো কিচ্ছু না, মানে খুব ফ্রেশ রাখতাম নিজেকে, যত ব্লাড সার্কুলেশনটা ভালো মানে থাকবে। কেন অত দেখো, সত্যি কথা বলতে এখন তো একটা টিমে প্রচুর কোচিং স্টাফ, স্পোর্টস সায়েন্টিস্ট, কী খেতে হবে কী করতে হবে না, কতটা জল খেতে হবে, আমাদের তো অত কেউ বোঝাতো না বা কেউ করতো না। কিন্তু নিজের থেকেই জিজ্ঞেস করে, যে বললাম আমার শেখাটার খুব ইচ্ছা থাকতো কোচেসদের কাছে, ফরেন প্লেয়ারদের কাছে। যেরকম ফার্স্ট যখন ব্যারেটো 2003-এ ব্যারেটো আমায় বলে, তোমরা বাঙালিরা খুব মিষ্টি খাও। এখন আমি মিষ্টি খাই, কিন্তু তখন আমি একদম স্টপ করে দিয়েছিলাম মিষ্টি। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস আমি একদম খাই না এখনও, স্টিল নাও কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করি, মিষ্টিটা এখন খাই, কিন্তু খেলার লাইফে একদম স্টপ, কিচ্ছু কোনো মিষ্টিই খেতাম না। ইভেন তার জন্যে আমি বিয়ে বাড়ি অ্যাভয়েড করতাম, কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাভয়েড করতাম। বাড়ির লোকদের বললাম তোমরা যাও, আমি যাব না, আমি রেস্ট নেবো, আমার কাজ আছে, এই আছে ওই বলে আমি কাটিয়ে দিতাম। কেন বিয়ে বাড়ি খাওয়াটা প্লেয়ারদের জন্য তো একদম ঠিক না, তাই জন্যই অ্যাভয়েড করতাম। তো এই ফুডগুলো আমি ফেভার করতাম খেলার দিন। আর প্রত্যেকটা ম্যাচের আগে তুমি মানে নার্ভাসনেস কাজ করতো একটা, একটু দেখো প্লেয়ারদের মধ্যে একটু যদি নার্ভাসনেস কাজ না করে, সে কিন্তু ভালো পারফর্ম করতে পারবে না, এটা বাস্তব। আর কেউ যদি বলে না আমি তো নার্ভাস ফিল করি না, আমার হাত পা ঘামে না, সে মিথ্যে কথা বলে। তার কিছু সুপারস্টেশন, আমার একটা সুপারস্টেশন ছিল, কে যখনই ক্লাব থেকে বা কোথাও থেকে উঠতাম, মানে বাসে, টিম বাসে, আমার একটা সিট ছিল, মানে ওই সিটটাই গিয়েই বসতাম। কেরালা ব্লাস্টারে যখন ISL খেলিতাম, ওই সিটটাই গিয়ে বসতাম, ঠিক আছে, সবার আগে চেষ্টা করতাম উঠতাম। এবার যখন সিনিয়র হয়ে যাচ্ছি, তখন এবার জুনিয়ররা বসলে তো উঠতে হবে, কিছু করার নেই, এটা আমার ভুল, তার জন্য জুনিয়রদের সরি। কেন আমার এটা ক্যারেক্টারকে জুনিয়রদের ডমিনেট করে না, তাদেরকে তুলে নিয়ে আসা সবসময়। ইস্টবেঙ্গলেও তাই, যখন আমার বাঙালি ছেলেরা যখন নতুন নতুন সাইন করতো, তখন সবসময় সবাইকে বলতাম ডোন্ট ওয়ারি, চিন্তা করবি না, আমি আছি মাঝখানে, তোরা খেল, বিন্দাস খেল। সো ওই জায়গাটা আমি গিয়ে বসতাম, আমি বলতাম ওঠ ওখান থেকে, ওঠ, ওটা আমার আমার সিট, ঠিক আছে, সেটা আমি ভুল করেছি, কিন্তু ওইটা সুপারস্টেশন। আর ডার্বি ম্যাচে কি তোমার মনে হতো যে তোমার মধ্যে একটা আলাদাই এনার্জি ঢুকতো ডার্বি ম্যাচে? একদম একদম, যাই হয়ে যাক ছাড়বো না, এইটাই মানে এই আবেগ, এই ভালোবাসা, হয়তো খেলা ছাড়ার পরে এই রিটার্ন পাবো না কেউ, কিন্তু এইটাই হচ্ছে মানুষের কান্না থামানো। তো এটা আলাদা একটা আমার প্রতি, মানে জানি না আমি কেন, একটা আলাদা জুনুন কাজ করতো। এই এই যে ধরো আমি পাড়া লেভেলে খেলি যে ছোটোখাটো টুর্নামেন্টগুলো, সেটাতেই আমার তার আগের দিন ঘুমোতে পারি না। যদি বাজে খেলি, আমি যেহেতু ফরওয়ার্ড খেলি, আমার মনে হয় যে টিম হেরেছে মানে আমার জন্য হেরেছে, আমি জেতাতে পারিনি। একদম, এটা আমার খুব কাজ করতো। তো আমার মনে আছে কিনা জানি না, প্রয়াগ ম্যাচ 2 গোলে লিড করছিলাম, সেই ম্যাচটা জিতলে আমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে যেতাম। গুরপ্রীত, যাই হোক, এক একটা প্লেয়ার এক একটা সময় যায়, গুরপ্রীত একটা বাজে কনসিড করেছিল আর কি, 2-2 ড্র, দেন আমরা চার্চিল পরের ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে গেল। ওই ম্যাচটা জিতলে আমরা সেদিনকেই চ্যাম্পিয়ন হয়ে যেতাম, ড্র না করলে। তো ওই ম্যাচটা মনে হয়েছিল আমার, আমি মাঝখানে ছেড়ে গিয়ে, মানে ওদের হাফে গিয়ে ট্যাকেল করতে গিয়ে আমি হার্নান্ডেজকে ছেড়ে দিয়েছিলাম, মানে আমার জায়গাটা ছেড়ে দিয়েছিলাম মনে হয় আমার। কিন্তু যে শটটা মেরেছিল, সেই শটটা প্রায় 35 ইয়ার্স থেকে, ওইটা গোল খাওয়া উচিত না, এক একটা সময় হয়ে যায়, বলটা পড়ে সামনে স্পিন করে চলে গেছে। আমি তখন পরে কোচকে বলেছিলাম, মেবি আমি ওই জায়গাটা থাকতাম, হয়তো হার্নান্ডেজ তো ইজিভাবে মারতে পারতো না। আমি ট্রেভারকে বলেছিলাম এটা, কে আই থিঙ্ক আমি যে কোনো ম্যাচ হারলে মনে হতো আমি আজকে এই জায়গাটা ঠিক করিনি,
এটা নিজেকে ব্লেম দেওয়া মানে কি তুমি নিজেকে ডেভেলপ করছো। আর নিজের দোষ ঢাকাটা মানে অনেক প্লেয়ার আছে এরম, নাম করব না, আমাদের সময়ও আছে, ছিল, তার আগেও ছিল, এখনও আছে, আমি কিছু করিনি। রিপোর্টারদের ফোন করে বলতো যে আমার সম্বন্ধে লেখো না, আমি কিছু করিনি। কিন্তু আমি বললাম ইয়েস, এটা আমি ভুল করেছি, রেকটিফাই। তুমি যে কোনো আজকে জুনিয়র প্লেয়ারদেরকে আমি তোমাদের যদি ইন্টারভিউ দেখো, আমি একটাই কথা বলবো, রেকটিফাই করার জায়গাটা রাখো, নিজের দোষটাকে বোঝার চেষ্টা করো, তাহলেই ডেভেলপ করতে পারবে। নাহলে ব্লকেজ হয়ে যাবে, ওই করে করে পারফরমেন্সের তো তলার দিকে যাবে, তার সাথে সাথে তুমি নিজের ভুলটা বুঝতে পারবে না। আমাদের সময় অনেক প্লেয়ার ছিল যে আমি কিছু করিনি, এর দোষ, ওর দোষ। কিন্তু নিজের দোষ যদি তুমি স্বীকার করো বা মনে হয় কেন আমার জন্যে বা আমি আজকে খেলতে পারিনি, তাহলে তুমি ডেভেলপ করতে পারবে। আর একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকা উচিত। যেই প্রফেশনে আছো, যে কোনো প্রফেশনে, সোশ্যাল মিডিয়া কি আমার সম্বন্ধে নেগেটিভ লিখেছে, কি পজিটিভ লিখেছে। আসলে আমাদের সময় সোশ্যাল মিডিয়া চলে এসেছিলো, আমি দেখতাম না কমেন্টসগুলো কি আমার সম্বন্ধে লিখেছে। আমি যখন পিক খেলছে, আমি বুঝতে পারছি কি আমার সম্বন্ধে কি লেখা হচ্ছে, কিন্তু তাও আমি দেখতাম না। পেপার কোনোদিন আমি পড়তাম না কি আমার সম্বন্ধে কি লিখেছে। একদম। তো এখানে তুমি 2005 থেকে 2015, 10 বছর প্রায় ইন্ডিয়াকেও রিপ্রেজেন্ট করেছো। তো প্রথম যে অ্যাপিয়ারেন্স, প্রথম ক্যাপ যখন আমরা যেটাকে বলি, প্রথমবার ইন্ডিয়ার জার্সিটা পরা, সেই ইমোশনটা কীরকম ছিল? সেটা বলে বোঝাতে পারবো না। আমি বলছি আর আমার গুজবাম হচ্ছে। ফার্স্ট পাকিস্তানে খেলা আগেনস্ট সম্ভবত নেপাল, স্যাফ কাপ, ফার্স্ট ডেবিউ আমার পাকিস্তানে হয়েছিল 2005-এ। স্যাফ কাপ আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ফার্স্ট ম্যাচে আমার ডেবিউতে 2 গোল করেছিলাম আমি নেপালের এগেনস্টে। সেই ফিলিংসটা আমি কী বলবো, পাকিস্তানের মাটিতে, তারপর ওখান থেকে চ্যাম্পিয়ন হওয়া, এই ফিলিংস বলে বোঝানো যাবে না। সেটা আমিই বুঝতে পারছি, মানে আমি বুঝতে পেরেছিলাম কি হতে পারে একটা ন্যাশনাল টিম, ন্যাশনাল অ্যান্থাম বাজছে, তারপরে আজ রাইভাল কান্ট্রির ওখানে গিয়ে আমরা নিজের ন্যাশনাল অ্যান্থাম করছি, বলছি, গাইছি। এর থেকে বড় মানে এর থেকে ভালো ফিলিংস কিছু হতে পারে না। হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগান খেলে যে করেছি, কিন্তু দেশের ফ্ল্যাগ গায়ে দেওয়া বা দেশের জার্সি পরা, এটা আলাদা একটা গর্ব। প্রেশারটাও আলাদা। প্রেশারটা দেখো, আমি জানি না কতটা কে ভাবে। প্রেশার হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন নয়, এত সাপোর্টার, এত এখন হয়তো অনেক সাপোর্টার আসে, এত প্রচার, এত এর জন্যে, সোশ্যাল মিডিয়া প্রচারের জন্যে সল্টলেক প্যাকড আপ হয়। কিন্তু আমাদের সময় না, আমরা নিজেকে নিজে মোটিভেট করতে হতো, বাস্তব এটা। নেহরু কাপ খেলেছিলাম, কিছু দর্শক হয়েছিল, ধরো 2013 আমরা নেহরু কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম ক্যামেরুনকে হারিয়ে। ফুল প্যাকড হয়নি, কিন্তু ভালো লোক এসেছিলো। কিন্তু ওই সময় এত অ্যাওয়ারনেস ছিল না ফুটবল নিয়ে, 2013 আমি বলছি তোমাকে। তারপরে যখন 2014 আসে ISL, তারপর থেকে আস্তে আস্তে লোক জাগ্রত হলো, না ফুটবলে ভালো আর্থিক আছে, ভালো ফেম আছে, ভালো নাম। তাই জন্য আস্তে আস্তে এবার ইউরোপিয়ান খেলাগুলো দেখতে আরম্ভ করলো ইয়াং জেনারেশনরা, কে রোনাল্ডো, কে মেসি, কে এমবাপে, কে নেইমার, লাইভ আসতে আরম্ভ করলো। তো আস্তে 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 ধরো এত লোক, তার মধ্যে যদি আমাদের 30%, 35%ও যদি ফুটবল নিয়ে একটু চর্চা করে না, আমাদের দেশের ফুটবলটা অনেক ডেভেলপ করে যাবে। তো ওই ফিলিংসটা আলাদা রোহিত, আমি বলে বোঝাতে পারবো না তোমাকে। গোল করা প্লাস হচ্ছে ফার্স্ট ডেবিউ আমার, চ্যাম্পিয়ন হয়েছিলাম, অসাধারণ ফুটবলও খেলেছিলাম ওই পুরো হোল টুর্নামেন্টটা। ভালো লাগে, যারা ন্যাশনাল টিমের জার্সি পরে তারা অবশ্যই তারা ভাগ্যবান। আর এইখানে ধরো এই যে যখন একটা ম্যাচ খেলতে, এই যে ধরো ম্যাচে ঢুকছো, একটা টানেল থেকে বেরিয়ে ওই স্টেডিয়ামে ওই কেওসের মধ্যে যখন হুইসেলটা হয়, প্রথম হুইসেলটা কি মানে কোনো আওয়াজ কি আসে কানে? ডার্বি ম্যাচে তো আসে না, চোখে মানে আই কন্ট্যাক্টে খেলতে হয়, বডি মানে আমাদের টিমটা না 2009 থেকে 2013 অবধি 4 বছর যে ট্রেভারের টাইমে ছিল, আমরা না স্মেলে বুঝে যেতাম
চোখ বন্ধ করে বুঝে যেতাম কে নভা কীভাবে ওভারল্যাপ করছে, শ্রমিক কীভাবে যাচ্ছে বাদিক দিয়ে, কে বা উগা আমার পেছনে ঠিক আছে কি না, পেন কোথায় আছে, বা টোলগে কোথায় থেকে রান করতে পারে, বা সুশান্ত বা ইশফাক বা তোমার খাবড়া কীভাবে, বা সঞ্জু বা বাসুম কীভাবে এ করতে পারে, রান করতে পারবে, বা পরে এলো চিডি, তারপরে এলো অর্ণব। তো আমরা একে অপরের সাথে এত ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং ছিল, এত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের, মানে তুমি বলে বোঝাতে পারবো না। আমি বলছি চোখ বন্ধ, আমি যখন বল ধরতাম না, আমি বুঝে যেতাম কে নবাদ চলে যাচ্ছে, আমি বল দিলে ঠিক ও পেয়ে যাবে, আমি বল দিলে ঠিক শ্রমিক পেয়ে যাবে, আমি সামনে যদি তোমার বাসুম খেলছে, আমি জানি ঠিক ওকে ওকে বল দিয়ে দেবো, ঠিক জায়গা নিয়ে নেবে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে তৈরি হয়েছিল, বিলিফ সিস্টেম, এক অপরের সাথে বিলিফ সিস্টেম ছিল। ড্রেসিং রুম, আর তুমি যেটা বললে, আমরা ড্রেসিং রুম না টানেলে ম্যাচ জিতাম একদম। যখন সল্টলেক টানেলে দাঁড়িয়ে থাকতাম, তখন আই কন্ট্যাক্ট হতো, এগেনস্ট টিমের প্লেয়াররা মাথা নিচু করে চোখ মেলাচ্ছে না, চোখ মেলাতে ভয় পেত। মানে এইটা বাস্তব, মানে গর্ব কথা বলছি না, আর আমি সবসময় নিজের সম্বন্ধে বলতে খুব একটা ভালোবাসি না, কিন্তু আমি বলছি আমাদের টিমকে দেখে এই বিলিফ সিস্টেমটা আমাদের গ্রো করেছিল। উগা, পেন, মিডফিল্ডে সাইড ব্যাক নভা, বাসুম, মিডফিল্ডে খাবড়া, আমি, সৌমিক, মানে আমি নাম, মানে টোলগে, পরে এলে চিডি, মানে আমাদের কনফিডেন্স লেভেলটা যখন টানেলে ঢুকতাম না, অন্য টিম আমরা হাসছি এ করছি, অন্য টিম চুপচাপ সাইলেন্ট, মানে এই 50% ম্যাচ আমরা টানেলে জিততাম, ইভেন ডার্বি ম্যাচে আমি বলছি। এই কনফিডেন্সটা গ্রো করেছিল। আর এর 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 তুমি যদি মাস্টার মাইন্ড বলো, ট্রেভার মর্গান, সেই বিলিফ সিস্টেমটা আমাদের জাগিয়েছিল। হয়তো মেবি আমরা আই লিগ মানে হ্যান্ড টাচ ডিস্টেন্সে আমরা পাইনি, কিন্তু আমাদের সেই বিলিফ, এবং ওই টিম নিয়ে আমরা এফসি কাপ সেমিফাইনাল খেলেছি সব এশিয়ান টিমগুলোর সাথে, সব ডিফিকাল্ট টিম, আরবিক টিমের সাথে, যারা এখানে আসলে বা ওখানে গেলে 3 গোল 4 গোল করে হারি, সেইখান থেকে গিয়ে আমরা কোয়ালিফাই করে সেমিফাইনাল খেলেছি। তো সেই বিলিফ সিস্টেমটা আমাদের হয়ে গেছিল। কয়েকটা প্লেয়ার থাকে না, মানে আমি জানি যে ও বলটা পেলে আমি ওই রানটা নেব, এতো ফরওয়ার্ড, আমি জানি বলটা ওখানে আসবে। তো তোমার এরকম কোন প্লেয়ারটা ছিল যার সাথে তুমি জানো যে আমি বলটা রিসিভ করছি, ও রান নিচ্ছে, বা খেলে মজা আসতো কার সাথে? দেখো আমাদের পুরো টিমটাই ওরম ছিল। কে ধরো আমি ডিফেন্সিভ মিডফিল্ডার খেলছি, ওরা যখন ধরো গোলকিপার যখন ব্যাক কিক করছে, তো দুটো ডিফেন্ডার স্প্লিট হয়ে যেত, বাইরের দিকে চলে যেত, মাঝখানে আমি চলে যেতাম। এবার কী হতো, মাঝে মাঝে কী হতো, শ্রমিক চলে যাচ্ছে তোমার ওভারল্যাপে, মানে যখন গোলকিপার ধরছে, তখন কী করতো, উগা ভিতরে ঢুকে আসতো, আমার জায়গায় চলে যেতাম, আমি উগার জায়গায় চলে যেতাম। মানে এই যে ম্যান মার্কিং, ম্যান ধরতে পারবে না, এই যে রোমিং করাটা, বা আমি মাঝে মাঝে উপরে চলে যেতাম, খাবড়া চলে আসতো বল নিতে আমার জায়গায়, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা বলতাম না, আমরা আই কন্ট্যাক্টে আমরা বুঝিয়ে যেতাম কি আমি কোথায় যাব, বা পেন রান করবে, ও জানে মেহতাব ঠিক বল দিয়ে দেবে ওকে। তো এই জিনিসগুলো প্র্যাকটিস থেকেই আসে, বিলিফ সিস্টেম থেকে আসে, ড্রেসিং রুম থেকে। এটা ড্রেসিং রুম থেকে যত তুমি ড্রেসিং রুমকে সচল রাখবে, তত তুমি ভাববে আমি ম্যানেজার, আই অ্যাম দ্য বস, আমি প্লেয়ারদের সাথে জেল আপ করবো না, তাহলে এই টিম কিন্তু খুব সাকসেস পাওয়া খুব ডিফিকাল্ট। তোমার জেনারেশন, তোমায় আমি যেহেতু আমি প্রথমেই বললাম যে মিডফিল্ডারদের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে, কারণ আমি খেলা শুরু করেই জেরার্ডের জন্যে, সে মিডফিল্ডার ছিল আমার। এবং তুমি যখন পিকে খেলতে, তখন এখনের দিনে ফুটবল তো নরম হয়ে গেছে বলতে গেলে, মানে ফাউল কিনতে পাওয়া যায়, মানে আমি জানি ও ট্যাকেলটা করে আমি পড়ে যাবো, ফাউলটা আমি কিনে নিতে পারবো। তোমাদের সময় মেরে পা ভেঙে দিচ্ছে, এই করছে ওই করছে, তখন খেলাটা হার্ড ছিল। সেইখানে খেলে টপ লেভেলে আসাটা মানে চারটিখানি কথা না। মানে আমি জানি তুমি তোমার সম্বন্ধে কথা বলতে ভালোবাসো না, বাট এখনের ফুটবলে যদি প্রাইম মেহতাব খেলতো, সে চোখ বন্ধ করে খেলে নিতে পারতো। মানে দেখো প্রত্যেকটা জেনারেশনে আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হচ্ছে, জানি না আমি খেলতে পারতাম কি না, কিন্তু আমিও 4 বছর আইএসএল খেলেছি, এবং
কেরালা ব্লাস্টারে খেলেছি, দুটো ফাইনালিস্ট টিম, ফাইনাল খেলেছি। খেলতে পারতাম কিন্তু আমি চেষ্টা করতাম, ডেফিনেটলি চেষ্টা করতাম। আর ডেফিনেটলি আমি যা ধরো একটা ম্যাচে কমসে কম 10 কিলোমিটার তো দৌড়াবে নর্মালি। এখন প্লেয়াররা বলছে 10 কিলোমিটার 11 কিলোমিটার দৌড়াচ্ছে, আমিও প্রায় 10 কিলোমিটার, যদি আমাদের সেই সিস্টেমটা থাকতো আমিও 10 কিলোমিটার 12 কিলোমিটারই দৌড়াতাম। এটাই কে মেন্টালি যদি তুমি, ফিজিক্যালি না, একটা প্লেয়ারের মেন্টালি যদি স্ট্রং থাকো, সে তুমি যে কোনো সিচুয়েশানে তুমি নিজেকে মানিয়ে নেবে। তুমি যদি মেন্টালি স্ট্রং না থাকো, সো তুমি যদি বলো 70 দশক 80 দশক বা 90 দশক বা আমাদের সময় 2000, আমি তো 2000 সাল থেকে, মানে 1998 থেকে শুরু করেছি, তারপরে ছেড়েছি 2019-এ, প্রায় 21-22 বছর। তো আমি সব জেনারেশনই দেখেছি, আমার দুটো জেনারেশন প্লাস হাফ, তো দুটো তিনটে জেনারেশন আমি দেখেছি। তা আমি বলছি সব কিছু এখানে, এটা তোমার যদি স্ট্রং থাকে, সো তুমি যেই জেনারেশনে থাকো তুমি খেলতে পারবে। একদম আমি বিলিভ করি এটাই। যদি বলে না এখন ফাস্ট ফুটবল হয়ে গেছে, অফকোর্স আমাদের সময় মডার্ন ফুটবল চলে এসেছিল, আমাদের সময় সব ভালো ভালো ফরেনাররা এসছে, আমাদের সময় ইন্ডিয়ান প্লেয়ার তুমি যদি বলো হার্ড ওয়ার্কিং প্লেয়ার সবাই। তুমি খাবার বলো কতটা ওয়ার্কলোড নিত, বাসুম কত ওয়ার্কলোড নিত, সঞ্জু, তোমার নভা, শ্রমিক, একদম ডিফেন্সে ধরো অর্ণব, গুরবিন্দার, উগা, সবাই তারাও আইএসএল খেলেছে, অর্ণবও আইএসএল খেলেছে। তো আমার মনে হয় না এটা কে এখন থাকলে খেলতে পারতাম না, ডেফিনেটলি আমি চেষ্টা করতাম, আমি বলছি না খেলেই দিতাম। কিন্তু এখন লিডারশিপের এটা কমে গেছে, চোখ বন্ধ করে মুখ বন্ধ করে। আমি যখন মিডফিল্ডে খেলছি, কি আমার আশেপাশে যারা খেলবে তারা খুব ফ্রিভাবে খেলবে আমার যে টিমে, আর এগেনস্ট টিমে যারা খেলবে তারা প্রবলেমে খেলবে। কমান্ড করতে হবে তোমাকে। তুমি মিডফিল্ড খেলো, ইউ আর দ্য ব্যাকবোন অফ দ্য টিম, তুমি ব্যাকবোন। মিডফিল্ড হচ্ছে তুমি যত কথা বলবে, যত লিডারশিপ নেবে, তুমি তত তোমার প্লেয়ারগুলো ইজিভাবে খেলতে পারবে। একদম আমি যখন প্রবলেমে পড়েছি আমাকে বলতে হবে ইয়েস তোমরা চলো, আমি তোমার পেছনে আছি। কথা বলতাম, আমরা সবাই সবার সাথে কথা বলতাম, আমি বলতাম খাবরা গো, আমি আছি পেছনে, বাসুম যা আপ যাও मैं हूँ पीछे, आपको टेंशन लेने का जरूरत नहीं है। তো এটা বলতে হবে প্লেয়ারদের, বুঝতে হবে কি ইয়েস এত পয়সা পাচ্ছি, এত ফেসিলিটিস পাচ্ছি, হোয়াই নট, আমি কেন লিডারশিপ নিতে পারবো না? এই জিনিসগুলো না করলে তুমি মিডফিল্ডে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। আর দেখো তুমি যেটা প্রথমেই বললে 18 বছর খেলা মিডফিল্ডে, স্পেশালি একটা 10 বছর ঠিক আছে, একটা প্লেয়ার 10 বছর 12 বছর খেলে, 18 বছর মিডফিল্ডে খেলা খুব ডিফিকাল্ট, এটা আমি বিলিভ করি। তুমি স্ট্রাইকারে খেলতে পারবে একদম, এই যে তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে, তোমার টেকনিক যদি ভালো থাকে, তোমার যাওয়ার সেন্সটা যদি ঠিক থাকে, তুমি একটু এজ অবধি খেলতে পারবে। ডিফেন্সেও তাই, কিন্তু মিডফিল্ডে তোমাকে সারাক্ষণ লিঙ্ক আপ করতে হচ্ছে, ডিফেন্স আপ ফ্রন্ট, ডিফেন্স স্ট্রাইকার, উইঙ্গার, তোমার সাইড ব্যাক বিট হয়ে গেলে মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ডে গিয়ে কভার করছে। তাই আমি করতাম, শ্রমিক চলে গেলে আমি শ্রমিকের জায়গায় চলে গেলাম, নমা চলে গেলে নমার জায়গায় চলে গেলাম। এরকম অনেক সময় গেছে উগা বিট হয়ে গেছে, তার জায়গায় গিয়ে আমি ফাউল করেছি, মানে ওই জায়গাটা আমি ইয়েলো কার্ড দেখেছি, কিন্তু নিজের স্যাক্রিফাইস করতে হয়েছে। ইয়েলো কার্ড দেখেছি, পেনাল্টি হয়েছে, পেনাল্টি সেভ হয়েছে, লাস্ট অবধি ট্রাই নিয়েছি, যাই হোক পেনাল্টি করি, ইয়েলো কার্ড দেখি, কিন্তু টিম বাঁচুক। তোমার একটা মনে আছে ওয়ার্ল্ড কাপে সুয়ারেস হ্যান্ডবল করে টিমটাকে বাঁচিয়ে দিয়েছে, পেনাল্টি সেভ হয়ে গেছিলো। তো লাস্ট অবধি ট্রাই করা উচিত। তো এটাই লিডারশিপ নিতেই হবে তোমাকে, ভয় তো কিছু নেই, তাই জন্য নিজেকে তৈরি করতে হয় ছোটোবেলা থেকে। তুমি এটা জানো কি না, আমি 3 বেলা প্র্যাকটিস করতাম, 3 বেলা। ফার্স্ট ঢাকুরিয়ায় আমি প্র্যাকটিস করতাম, সকালে আসতাম, সুইমিং করতাম, আমার বাড়ির পাশে বিশাল বড় পুকুর আছে, হাফ অ্যান আওয়ার আমি সুইমিং করতাম, তার জন্য আমার ইন্ডোরেন্স স্ট্যামিনা মারাত্মক ছিল। আমি একটা ম্যাচ খেলার পরে মনে হতো আরও একটা 90 মিনিটস খেলে দেবো, বিলিভ মি, আমার এরম ফিল হতো। বিকেলে গিয়ে আবার আমার ওখানে একটা ব্যানার্জি মাঠ আছে, ওখানে গিয়ে রান করতাম। কেন দেখো, উইদাউট তোমার যদি ভিতরে অক্সিজেন না থাকে, মাসেলসে যদি অক্সিজেন না থাকে, তুমি কন্টিনিউ তুমি ম্যাচ খেলতে পারবে না।
তো এই অক্সিজেনটা ছোটোবেলা থেকে নিজেকে বিল্ড আপ করতে হয়েছে। এই অক্সিজেনটা ছিল বলে নিজের প্রতি কনফিডেন্স ছিল কি ইয়াস যে কোনো সিচুয়েশানে আমি কেন আমার কাছে স্ট্যামিনা আছে, ইন্ডুরেন্স আছে, সো আমি স্কিল ঠিক তৈরি করে নেবো। মেহতাবদা, তুমি বাইচুং ভুটিয়ার সাথেও খেলেছো, সুনীল ছেত্রীর সাথেও খেলেছো। আমার কাছে ওরা যত বড় লেজেন্ড, আমি তোমাকেও ততটাই বড় লেজেন্ড মনে করি। কিন্তু রেকগনিশন বলতে গেলে ওরা অনেকটা বেশি পেয়েছে এবং ওদের নাম্বারসও অনেক বেশি, কারণ ফরওয়ার্ড ছিল। তো ওদের মধ্যে কি স্পেশালিটি তুমি দেখেছিলে, কারণ তুমি ওদের সাথে খেলেছো? দেখো, দুজন দুরকম, দুজনই ডিসিপ্লিন, মানে ফুটবল মাঠে স্যাক্রিফাইস প্রচুর করেছে। সুনীল আফটার মোহনবাগান যখন ও জেসিটি যায়, তারপরে খুব একটা মানে জেসিটি গিয়ে খুব ভালো ফুটবল খেলেছে। তারপরে তখন যখন ও ইউএসএ যায় বা ইউকে যায়, তখন ও বুঝতে পেরেছে কি ফুটবলটা কি, হোয়াট ইজ ফুটবল। সেখানে কিন্তু ও সবাইকে মানে পেছনে ছেড়ে দিয়েছে। যতদিন এখানে ছিল সেইভাবে পারফর্ম করতে পারেনি। হয়তো সুনীল ছেত্রী ফ্যানদের খারাপ লাগবে শুনতে, এটা বাস্তব। যখন ইস্টবেঙ্গলে খেলেছে তখন খুব একটা ভালো পারফর্ম করতে পারিনি, যখন মোহনবাগানে খেলেছে তখন খুব একটা ভালো পারফর্ম করতে পারিনি, যখন প্রয়াগে এসছেও তখন খুব একটা ভালো পারফর্ম করতে পারিনি, যখন ইউএসএ থেকে ফিরেছে। ওর খুব ইম্পর্টেন্ট ডিসিশনটা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়া, কলকাতা থেকে যখন বেরিয়ে যায় জেসিটি সম্ভবত, তারপরে মনে হয় বাইরে যায়, তারপরে এসে প্রয়াগ পারফর্ম করতে পারেনি, তারপরে যখন চার্চিলে যায় আই লিগ চ্যাম্পিয়ন, দেন ও যখন ব্যাঙ্গালুরুতে আসে, দেন রেস ইজ হিস্ট্রি। ও বুঝে গেছে ইউরোপে এতে গিয়ে কি ফুটবলটা কি কি করতে হবে। সেখানে আমরা একটু পিছিয়ে গেছি। আমরা যদি সেই সিস্টেম, সেই খাওয়া দাওয়া, সেইভাবে আমরা চলতে পারতাম, আমরা অফকোর্স আমরাও আর্ন করেছি, কিন্তু আমরা অর্ধেক সময় ভেবেছি কি এই খাওয়া দাওয়াতেই হয়ে যাবে। ফুড হ্যাবিটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা প্রফেশনাল প্লেয়ারদের জন্য। একদম। কী প্রোটিন নিতে হবে, কীভাবে তোমার চলতে হবে, কতটা ঘুমাতে হবে, ও কিন্তু জেনে গেছে। তার জন্যই এখন অবধি সারভাইভ করছে। এটা হচ্ছে মেন রিজন। ভুটিয়া ভাই অফকোর্স ভালো, যতদিন খেলেছে ভালো ফুটবল খেলেছে। 2009 আমাদের সাথে লাস্ট ও ফেডারেশন কাপে, কিন্তু যতদিন খেলেছে ও নিজের বেস্ট দিয়েছে। আর ডার্বি ম্যাচে অলওয়েজ তো ও ডেঞ্জার ছিলই। ইনসাইড দ্য বক্স অফকোর্স ভুটিয়া ভাই, আউটসাইড দ্য বক্স তুমি যদি বলো দুটো 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 প্লেয়ার দু রকমের একদম। তো এই জন্যই ও ইভেন বাইচুং ভুটিয়াকেও যদি তুমি বলো ছাপিয়ে গেছে, এই ডিউটো এই কারণের জন্য। ধরো তুমি যখন মানে ওদের সাথে খেলতে, তখন আমার মনে হয় যে প্লেয়ারদের কোয়ালিটিও অনেক বেশি, অনেক স্ট্রং অপোনেন্টসও ছিল। দেখো তুমি, আমি জানি না তুমি আর্সেনাল ওয়েঙ্গারের ইন্টারভিউ শুনেছো কি না। আমাদের তো একাডেমিক কোয়ালিফিকেশান নেই, মানে ফুটবল একাডেমি আমার তো নেই, সুনীলেরও নেই, সুনীল পরে গিয়ে শিখেছে। আমরা ছোটোবেলা থেকে শিখেছি যারা সিনিয়র কীভাবে টেকনিক্যালি ডেভেলপ করতে হয়। তোমার এই 8 বছর থেকে তোমার 12, 13, 14 এরম মধ্যে তুমি যদি টেকনিক্যালি যদি সাউন্ড নাও, ইউ ফরগেট ফুটবল। এটা বাস্তব, এটা আমাদেরও ক্ষেত্রে, একদম সবার ক্ষেত্রে। তুমি টেকনিক্যালি যদি ভালো না হও তাহলে ফুটবল খেলা উচিত না। এইটাই হচ্ছে মেন কারণ। তোমাকে ফুটবলের এই মধ্যে তোমাকে টেকনিক্যাল ডেভেলপ করতে হবে, তারপরে তো তুমি প্রফেশনাল। আজকে ইয়ামেল 14 বছর 15 বছর বয়সে ইউরো কাপ খেলছে। একদম। তার মানে কি ও 12 বছরের মধ্যে তার টেকনিক্যালি সাউন্ড হয়ে গেছে। তো এইটা যদি না হয় তাহলে কিন্তু একটা প্লেয়ার খুব বড় জায়গা বা খুব বড় লেভেলে, তার জন্য ছোটোবেলা থেকে টেকনিক্যালি খুব ইম্পর্টেন্ট। একদম। আর আমি জানি তুমি নাম্বার 6-এ খেলতে, ডিফেন্সিভ মিডফিল্ড খেলতে, বাট তাও তুমি ইস্ট বেঙ্গলে বোধহয় 12-13টা গোল করেছো, ইন্ডিয়াতে 2টো করেছো, মোহনবাগানে কিছু করেছো।
জামশেদপুরে আমার মনে আছে, যেমন জামশেদপুরের হয়ে খেলতে একটা প্যানেকা পেনাল্টিও নিয়েছিলে তুমি। তো তোমার ইস্ট বেঙ্গলে যেমন বক্সের বাইরে তুমি অনেক কটা গোল করেছো, তো তোমার কাছে তোমার ফেভারিট কোনো গোল আছে? গোল তো দেখো অনেক আছে। একটা আই লিগে গোল আছে অ্যাগেনস্ট সিকিম ইউনাইটেডের সাথে, প্রায় 35 ইয়ার্স থেকে আমি মেরেছি। বলটা বাইরে গিয়ে এরম আউটসাইড এরম ঘুরে গোল হয়ে গেছে। তো ট্রেভার মাথায় হাত দিয়ে বসে আছে, কি এত দূর থেকে কীভাবে গোল হলো, ও তো মারে না। মানে আগে খুব আমি ট্রাই করতাম, তারপরে যখন থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে গেছি তখন চেষ্টা করতাম কীভাবে টিমকে কন্ট্রোল করবো, খেলবো, এ করবো। আর একটা গোল মনে আছে ফেডারেশন কাপে 2009, যেটা বলছিলাম বাইচুং। আমি আমাদের বক্সের ওখান থেকে স্ন্যাচ করে বাইচুং ভাইকে খেলে তারপরে দেন আমাকে গোল তো হয়তো অনেকে আছে, মানে খুব বেশি গোল করিনি, কিন্তু যে কটা গোল করেছি তার মধ্যে ওয়ান অফ দ্য মানে ফেভারিট গোল হচ্ছে এই গোলটা। ওখান থেকে লাস্ট মিনিট 89 মিনিট এখনও মনে আছে আমার। মাঝে মাঝে ওই ভিডিও ক্লিপটা দেখি। 89 মিনিটে তখন অলমোস্ট সব শেষ হয়ে গেছে। ওই প্রেশার আগেনস্টে ব্যারেটো, সোয়েকা, চিড্ডি আপ ফ্রন্টে, আর ডিফেন্সিভ মিডফিল্ড মানে বুঝতেই পারছো। আর সোয়েকা তো অসাধারণ রান করতো, মানে চেক ইন চেক আউট এত ভালো করতো, ওকে ম্যান মার্কিং করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো তো অর্ধেক শেষ করে দিয়েছিল আমাকে। তারপরে ওখান থেকে স্ন্যাচ করে ভুটিয়া ভাইকে খেলা, তারপরে ওখান থেকে চেক করা রান, ওই স্পিডে চেক করা রান, মানে অফসাইড ট্র্যাপের জন্যে। তারপরে ও বলটা খেলে যে তারপরে হাফ টানে বলটা ঘুরে ওখান থেকে গোল করা, ওইটা হচ্ছে মানে আমার কাছে আমার বেস্ট গোল ওইটা। কেন ওই সিচুয়েশানে ও তো মানে প্রায় 70 ইয়ার্স রান করা ভেরি ডিফিকাল্ট, একদম খুব ডিফিকাল্ট। তখন মানে আমি শেষের দিকে মানে কখন খেলা শেষ হবে, 2 গোলে জিতছি তখন আমরা, প্রেশার আসছে আমাদের দিকে, কারণ যে টিম হারে সে তো প্রেশার দেবেই। তখন তোমার ব্লক করতে হবে, রান করতে হবে, ম্যান মার্ক করতে হবে। তো ওই গোলটা হচ্ছে আমার মানে আমার লাইফের সেরা গোল। গোলটা যখন বলটা যখন ঢোকে নেটে, কি হয় এক্স্যাক্টলি? মেরে আমি শুয়ে পড়েছিলাম। মেরে শুয়ে পড়ার পরে বাইচুং ভাই শুয়ে পড়লো আমার গায়ে, সঞ্জু শুয়ে পড়লো, নির্মল চেত্রী শুয়ে পড়লো, আমি তখন ডেড। তারপরে ওরা আমাকে তুলে নিয়ে স্টেডিয়ামের গিয়ে সেলিব্রেশন করছে। তো আমি বলছি আমি তো আর পাচ্ছি না, তোরা আমাকে টেনে নিয়ে যাচ্ছিস কেন? বাইচুং ভাই জোর করে টেনে নিয়ে গেছে আমাকে। তখন মনে মনে বলছি আমি শেষ হয়ে গেছি। তো ওইটা আলাদা একটা ফিলিংস আর কি। তার আগে তোমার মনে আছে কি না জানি না, 5-3 আমরা ম্যাচ হেরেছিলাম, তারপরে রাইডারকে নিয়ে আসা হয়। মানে ওই ম্যাচটা যেটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে। আর ওখানে আমি আর ইয়াকুব ভাই গোল করে, ইয়াকুব ভাই ফার্স্ট গোল করেছিল ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে আমি লাস্টের দিকে গোল করেছিলাম। তো ওই গোলটা মেমোরি থেকে যাবে, মানে ওইটা ভোলা যায় না। তো তুমি ধরো প্রত্যেকটা পজিশনে তো একটা করে ম্যাচের মধ্যে নিজের কনফিডেন্স বাড়াতে থাকতে হয়। একটা ফরওয়ার্ডের ক্ষেত্রে একটা গোল তো খুব অবভিয়াসলি তার কনফিডেন্সটা বাড়িয়ে দেয়। একটা ডিফেন্ডার ট্যাকেল করলো, সাকসেসফুল ট্যাকেল করলো, বা একটা হেডার উইন করলো, সেগুলো আছে। তোমার ম্যাচের মধ্যে কি একটা স্ট্যান্ডিং ট্যাকেল করলে, বল স্ন্যাচ করলে তোমার কনফিডেন্স বাড়াতো কি? না দেখো, কনফিডেন্স কোন বাড়ে হলো ফার্স্ট পাস, পারফেক্ট পাস, কারেক্ট পাস। ডিফেন্সিভ মিডফিল্ডার হচ্ছে যে কোনো প্লেয়ার, শুধু ডিফেন্স, যে কোনো প্লেয়ার ফার্স্ট পাস, কারেক্ট পাস। দেন যারা ডিফেন্সে খেলে, যারা ডিফেন্স মাইন্ডেড, যারা ফার্স্ট ট্যাকেলটা। আর ডার্বি ম্যাচে তোমাকে বলিনি, ডার্বি ম্যাচে আমি বলতাম সবাইকে, যার কাছেই বল আসুক 50-60 যায় বা আমি বুঝি না, ফার্স্ট ট্যাকেল ইউ হ্যাভ টু উইন দ্য বল, দেন খেলা স্টার্ট করো। আগের লোককে ভয় দেখাও কি আমরা, আমাদের প্রেজেন্স এখানে আছে, আমরা আছি এখানে। যে কোনো আগে ইংল্যান্ডে তাই হতো, একদম ফার্স্ট ট্যাকেল উইন করো, তারপরে তুমি আসো তুমি কত বড় প্লেয়ার আছো। এটা আমি ফিল করতাম সবসময়। আই শিওর আজকে তোমাকে বলছি আমি, যখন আমরা একটা সার্কেল করে দাঁড়াতাম বা টানেলে, কেন আমি একটু চেষ্টা করতাম উজ্জীবিত করা প্লেয়ারদের, खबड़ा फर्स्ट टैकल, अब हम लोग को जीतना है, किसी के भी पास आए उड़ा दो, মানে প্লেয়ার মত উড়াও, বল কে সাথ উড়াও একদম। ঠিক আছে, তারপরে দেখবে এমনি কনফিডেন্স। তো এটাই যে যারা ডিফেন্সিভ মাইন্ডেড তারা যদি ফার্স্ট ট্যাকেল উইন করে নেয় না, সেই দিনকে তার ফ্যান্সরাও ওই একটা ট্যাকেলেই ফ্যান্সরাও উঠে যায়।
তাদের তাদের রক্তও গরম হয়ে যায়। একদম যখন ডার্বি ম্যাচও দেখবে ফার্স্ট ট্যাকেল যখন উইন করছে তখন ফ্যান্সরাও মানে আলাদা একটা এক্সাইটেড হয়ে যায়। তো এটা আমাদের মধ্যে ছিল, মানে আমার মধ্যে তো খুবই ছিল কি ইয়াস ফার্স্ট ট্যাকেল যেই হোক, ওডোফা হোক, ব্যারেটো হোক, সোয়েকা হোক বা তোমার কাটসুমি হোক, আমার কাছে যেই আসবে আমি তাকে ফার্স্ট ট্যাকেল উইন করবো। ওকে আঘাত করে না, 50-50 বল আমার কাছে বল থাকবে, ও চলে যাবে, উইন করতে হবে বল। একদম। তো অনেক বড় বড় খেলোয়াড়দের ইন্টারভিউ তো আমি শুনি, সেখানে যখন প্রত্যেকটা টিম, যারা ভালো টিম, তাদের একটা পিক থাকে, ওই পিকে প্রত্যেকে একটাই কথা বলে, যেটা তুমি বললে যে প্রথম ম্যাচ, মানে ম্যাচ টানেলি আমরা জিতে যেতাম, যেটা তুমি তখন বললে, ওই মেন্টালিটি ওইখানে, ওই প্রথম ট্যাকেল, প্রথম পাস, সব কিছুতেই অপোনেন্টকে ভয় পাইয়ে দেওয়া, আমাদের উপরে না চড়ে যাও, আমাদের উপরে চড়তে গেলে আমাদের খেলতে দেবে না। আমরা যদি প্রথম থেকেই আপার হ্যান্ড নিই না, দেন আমরা রিল্যাক্সে খেলবো পুরো ম্যাচটা। ফ্যান্সও অন্য এনার্জি পেয়ে যেত প্রথম, হ্যাঁ, যে অন্য অপোনেন্টকে উঠতে দেবো না। তো এটা তো ছিল। দেখো ওইটাই আমি সবসময় বলি কি সব ম্যাচ জিততে পারবো না, কিন্তু নিজের ক্যারেক্টার থেকে সরবো না। তো এর জন্যেই কিন্তু আমাদের ওই টিমটাকে সবসময় বলে, আফটার আসিয়ান কাপের পরে আমাদের ওই টিমটা আলাদা একটা জোশ ছিল। তারপর যখন আইএসএল আসে, তুমি 3 বছর 3টে সিজন কেরালা ব্লাস্টার্সের জন্য খেলেছো, তারপর জামশেদপুরে একটা সিজন খেলেছিলে। তো আইএসএল যখন প্রথম কথা হচ্ছে যে আইএসএল এর মতো একটা জিনিস আসবে, তখন মাথায় কী চলছিল? খুব এক্সাইটেড ছিলাম রিয়েলি, কে একটা বড় টুর্নামেন্ট আসতে চলেছে, বড় বড় ফরেনাররা আসবে, ওয়ার্ল্ড কাপাররা আসবে, তাদের কাছে অনেক কিছু শিখতে পারবো। হয়তো এজ হয়ে এসছে দিয়েগো ফোল্যান্ড, রবার্তো কার্লোস, মেন্ডোজা, মেন্ডি, তারপরে অ্যালানো বেশি দিন, মানে ওর বয়স, মানে অ্যালানো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, তুমি যদি বলো ফিটেস্ট প্লেয়ার, কেন জাস্ট তার আগে ওয়ার্ল্ড কাপ খেলেছে, গোল করেছে, তারপরে 2 বছর গ্যাপ ছিল, তারপরে ও আইএসএলে চলে এসেছে। পিরেজ, দেল পিয়েরো হয়তো বয়স্ক হয়েছে, কিন্তু ওদের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল, আমাদের শিখেওছি। আমাদের যেরকম টিমে অ্যারন হিউজি, তোমার আয়ারল্যান্ডের ওয়ার্ল্ড কাপার, ফুলামের প্রায় 600টা ম্যাচ খেলেছে, অনেক কিছু শিখেছে ওদের কাছে, প্রফেশনাল কাকে বলে, কিভাবে থাকতে হয় একটা প্লেয়ারকে। এরা এই টুর্নামেন্টটা যদি আগে আরও আসতো আমাদের লাইফে, তাহলে হয়তো আমরা আরও বেশি ডেভেলপ করতে পারতাম। স্পোর্টস সায়েন্টিস্ট কে তুমি কতটা জল খাবে, কতটা ঘুমাবে, ভেরি ইম্পর্টেন্ট। আজকে রোনাল্ডো বা মেসি কেন খেলছে এত বছর, বা কেন সার্ভাইভ করছে, ডিউটি এই কারণের জন্যই। কিন্তু তাদের সবসময় পেছনে তাদের ব্যাকআপ আছে। ইঞ্জুরি হলে বলো, তার এই কিছুদিন আগে মেসির একটা অ্যাঙ্কেল ইঞ্জুরি হয়েছে, এতটা ফুলে গেছিলো, এতটা, কিন্তু কাম ব্যাক করে গেছে খুব ইজিলি। তো এইটা হচ্ছে খুব মেন রিজন একটা স্পোর্টস পার্সনের জন্য। তো তারপর তোমার ওখান থেকে আইএসএলে এই 4 বছর 4টে সিজনের পর আবার একবার মোহনবাগানে আসা, এবং সেটা তুমি অনেক জায়গাতে বলেওছো যে একটা প্রেশার ছিল, যেটা তুমি অনেকবারই বলেছো যে ইস্ট বেঙ্গলেই রিটায়ারমেন্টটা হওয়া উচিত ছিল। না, ডেফিনেটলি আমি ইস্ট বেঙ্গল থেকে রিটায়ারমেন্ট হলে আমি খুব হ্যাপি হতাম, সাপোর্টাররাও খুব হ্যাপি হতো, যারা আমার ফেভারে ছিল, যে আমাকে ভালোবাসতো জান প্রাণ দিয়ে, এখনো বাসে। এক কথায় কিছু মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কি আমি কেন ছেড়ে গেলাম টাকার জন্য। আমি বরাবরই বলছি, টাকার জন্যে আমাকে কেউ কিনতে পারেনি কোনো দিন, কোনো ক্লাব। আবেগ ভালোবাসা দিয়ে কিনতে পেরেছে। তো কিছু কারণ ছিল, আমি কোনো জায়গায় নাম করিনি বা নাম করব না, আমার ফ্যামিলির, আমার বাচ্চা, তার জন্যই যেতে হয়েছিল। নাহলে আমি কোনো দিন আমি ইচ্ছা ছিল না। কেন দেখো, একটা প্রাইম সময়টা আমি ইস্ট বেঙ্গলে দিয়ে দিয়েছি। কোনো সাপোর্টার, কোনো অফিসিয়াল মানে চাইতো না কি আমার শেষ বয়সে গিয়ে আমি ওখানে রিটায়ারমেন্ট করব। তো কিছু প্রেশার ছিল আমার উপরে, তার জন্যে আমি মোহনবাগান যেতে হয়েছিল, মানে কোনো দিন ইচ্ছা ছিল না আমার। সেটা তখন ইস্ট বেঙ্গলের যেহেতু তোমায় গর্ব হিসেবে দেখতো, সেখানে তখন অনেকে, সবাই বলতে গেলে কষ্ট পেয়েছিল। বাট এখন যারা জানে যে যে না, যে মেহতাব টাকার জন্য যায়নি বা গাদ্দারি করেনি, ওটা সিচুয়েশন ফোর্স করেছিল মোহনবাগানে যেতে। ডেফিনেটলি সিচুয়েশন ফোর্স করেছিল বলে একটা ক্ষমতাশালী লোক
আর আমি আবার ডিটেলসে যেতে চাই না। একদম একদম। যেটা হয়ে গেছে সেটা পাস্ট, কিন্তু আমার কোনো দিন ইচ্ছা ছিল না, আই সোয়ার অন গড। কেন আমি, যদি তুমি বলো ইস্টবেঙ্গল ক্লাবে মন্দিরের মতন দেখি, মসজিদের মতন দেখি, আমি ওখানে প্রে করেছি। আমি তোমার যদি প্রে স্টার্ট করেছি, তো আমি আমার লাইফে আমি প্রে করতাম না যখন মোহনবাগানে খেলতাম। আমি যখন প্রে স্টার্ট করেছি, তো আমি ইস্টবেঙ্গল ক্লাব থেকে স্টার্ট করেছি। ইস্টবেঙ্গল ক্লাবে আমি প্রেও করতাম, তোমার 5 টাইম নামাজও পড়তাম আমি ইস্টবেঙ্গল ক্লাবে। তো এরম জায়গা ছিল কি আমি আমার মায়ের মতন দেখতাম ইস্টবেঙ্গল ক্লাবকে। কিন্তু ওই সিচুয়েশনটা যদি না থাকতো, আমার বাড়ির লোকদের প্রবলেম যদি না হতো, দেখো এন্ড অফ দ্য ডে না, ফ্যামিলি হচ্ছে এভরিথিং। ফ্যামিলির যদি কিছু ক্ষতি হয়, কোনো মানুষ একদম এটা তার জন্যই আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছিল, ভয়ে। হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু আজীবন যতদিন বাঁচবো ইস্টবেঙ্গলের মনে থাকবে, হৃদয়ে থাকবে। আর প্রত্যেকটা সাপোর্টারকে আমি কুনিশ জানাই যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, এখনও দিচ্ছে। এবং তোমার ইস্ট বেঙ্গলেরই লেজেন্ড হিসেবে দেখা হয়, ইন্ডিয়ার ফুটবলের লেজেন্ড হিসেবে দেখা হয়। আর রিটায়ারমেন্টটা তুমি, আবারও বলছি, তুমি অনেক জায়গাতেই বলেছো যে হ্যাঁ, এবং আমি রিলেটও করতে পেরেছি যে তুমি বলেছিলে যে আমি বুঝতে পারছি এখন রিটায়ারমেন্ট করতে হবে, কারণ ইয়াংস্টাররা আমায় ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে এবং আমি সেকেন্ড হব, সেটা তোমার কাছে অ্যাকসেপ্টেড নয় যে কেউ একটা কাটিয়ে বেরিয়ে যাচ্ছে বা না। স্ট্যামিনা। এটা আমি সত্যি রোহিত একদম পারফেক্ট বলেছো, তুই পারফেক্ট দেখেছো। আমি কোনো সময় চাইতাম না, মানে চাই না কি আমাকে কোনো কেউ বিট করে চলে যাক। আমি ডিফেন্সিভ মিডফিল্ডার খেলছি, আমাকে বিট করা মানে আমার ডিফেন্সকে ফেস করে নিয়েছে। 2v1 বা 3v1 হয়ে যাচ্ছে। আমি যদি না আমার ডিফেন্সকে বা আমার টিমকে আমি ডিফেন্ড যদি না করতে পারছি, তাহলে আমি কিসের কাজে টিমের? তাহলে আমার কোনো কাজ নেই আর। তার জন্যই আমি ঠিক সেদিনকে হয়তো আমি আরও 2 বছর ওই জায়গাটা এক্সপিরিয়েন্সে হয়তো আমি একদম খেলে দিতে পারতাম, বলছি। আরও 2 বছর 3 বছর, কেন যে ফিটনেসটা আমার ছিল। কিন্তু আমি দেখলাম না, আমি যদি আমার অর্ধেকটা খেলছি আর আমি ক্লাব থেকে পয়সা নিচ্ছি, সেটা বেইমানি করা হবে ফুটবলকে। নামে সুবিচারে আমি যদি পয়সা নিই আমার নাম বিক্রি করে, না, এটা আমার পারফরমেন্স বিক্রি করে আমি যদি পয়সা নিতাম তাহলে ঠিক আছে। ইভেন তোমাকে বেলে মে লাস্টে যখন মোহনবাগান থেকে রিটায়ার নিলাম, আমি ম্যাচ খেলিনি বলে আমি 20 লাখ টাকা নিয়ে নিই। আমাকে ইভেন ক্লাব থেকে ফোন করা হয়েছিল, ইমরান ফোন করেছিল আমাকে, তোমার 20 লাখ টাকা নিয়ে যাও। আমি বললাম না, আমি সারা সিজন খেলিনি, আমি 20 লাখ টাকা আমার লাগবে না। বিলিভ যদি না হয় কোনোদিন ইমরানকে ফোন করে জিজ্ঞেস করো, একদম আমি 20 লাখ টাকা আমি ছেড়ে দিয়েছি। কেউ ছাড়বে? কোনো প্লেয়ার ছাড়বে না 20 লাখ টাকা। তাও ফোন করছে, তুমি তোমার টাকা। তার আগে আমি বলে দিয়েছিলাম, যখন এটিকে মার্চ করে মোহনবাগানের সাথে, তখন আমাকে ফোন করা হয়েছিল, কেন এটিকে বলেছে যার প্লেয়ারদের যা বাকি আছে তোমরা ক্লিয়ার করে দাও। আমি বলেছিলাম না, আমার টাকা লাগবে না, কেন আমি খেলিনি অর্ধেক সিজন, তার জন্যে ঠিক আছে, যা খেলেছি এনাফ। তো এখন তুমি বলেছিলে রিটায়ারমেন্টের সময় তুমি কাঁদোনি, মানে তোমার ওইটা তুমি? না, কাঁদিনি। আমি ইস্টবেঙ্গল থেকে রিটায়ারমেন্ট নিলে আমি কাঁদতাম। হ্যাঁ, কেন সেই আবেগ ছিল না আমার, এটা ছিল না। যখন আমি বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার নিই বা বেস্ট ইস্টবেঙ্গলের আমি ট্রফি নিই, তখন আমি স্টেজে যখন কথা বলতে দিয়েছে আমাকে, তখন আমি হাও করে কাঁদছিলাম। মানে চোখ থেকে আমি নিজে থেকেই বেরিয়ে, আমাকে কাঁদতেও যেন নিজে থেকে চোখ থেকে জল বেরোচ্ছিল, কিন্তু আমার ওখানে কান্না আসেনি। এটা ছিল না আমার, সেই ফিলিংসটা, সেই আবেগটা ছিল না। একটা মানুষ তো কী হয়, ফিলিংস বা আবেগ বা যে সাপোর্টাররা কাঁদছে আমার জন্যে, তাদের জন্যই তো আসে। সেই যে তোমার জন্য ফিলিংস নেই বা তোমার প্রতি তোমার ভালোবাসা নেই, তুমি কার জন্যে কাঁদবে? তোমার জন্য যদি কেউ কাঁদে তবে তো তুমি কাঁদবে। একদম, তার জন্যই হয়নি আমার। তো এখন আমি দেখছি রিসেন্ট ডেজে তুমি গলফটা খেলছো, তুমি রেগুলারলি একটু গলফ খেলছো। তোমার এক্সিবিশন ম্যাচেস কিছু আছে, অ্যালভিটো, রাইম নবী, এদের সাথে তুমি মোটামুটি একটু টুকটাক এক্সিবিশন ম্যাচেস খেলছো, লেজেন্ডস ম্যাচেস খেলছো। তো তোমার প্রেজেন্ট ডে কীরমভাবে কী করে কাটছে? না, খুব ভালো কাটছে। গলফ খেলি মাঝে মাঝে, কোচিং লাইসেন্স করছি, সি লাইসেন্স হয়ে গেছে বা বি লাইসেন্সের জন্য যাব। গলফ খেলি টাইম পাস করার জন্য, নট প্রফেশনালি। খুব এনজয় করি যখন ভালো শট যায়, আলাদা একটা ফিলিংস হয়। যাই হোক, আমি খেলতে পারছি।
মাঝে মাঝে স্যাররা এসে শেখায়, তো আমি বলি হ্যাঁ শেখাও একটু ভালো করে আরও যদি খেলতে পারি। এনজয় করি গল্ফটাকে, এনজয় করি, কেন বাড়ির পাশে আছে, টাইমটাও কেন আমি বাইরে এখনও আফটার ফুটবল বা আফটার অফিস আফটার সব কিছু তারপরে আমার ফ্যামিলির সাথে আমি এনজয় করি। তো এই টাইমটা যখন ফ্রি থাকি তখন গল্ফটাকে এনজয় করি। তোমার যে এক্সপিরিয়েন্স আমার মনে হয় তুমি মানে ম্যানেজিং ক্রেডেনশিয়ালসগুলো করছো বললে, ইন ফিউচার আমার মনে হয় তুমি যত ভালো প্লেয়ার তুমি ম্যানেজারও খুব ভালো হওয়ার একটা পোটেনশিয়াল আছে। লেটস সি, আমার তো চেষ্টা আছে, কেন যেই ম্যানেজার প্লেয়ারদেরকে হ্যাপি রাখে মেন্টালি, নট ফিজিক্যালি, ফিজিক্যালি তো এমনি প্লেয়াররা ফিট হয়ে যায় কেন ফিজিক্যাল ট্রেনার থাকে, মেন্টালি। আর যারা টিম 18 জন প্লাস যারা খেলে না তাদের সাথে যদি বেশি জেল আপ করতে পারে, দেখবে তখন ড্রেসিং রুমটা ভালো একদম, থাকে। একদম। এটা হচ্ছে ম্যানেজারের কাজ। যারা খেলে না তাদের মনে বেশি কষ্ট হয় আমি কেন খেলতে পারছি না, একদম। তাদের সাথে যদি বন্ধুর মতো মিশতে পারে দেখবে তখন ড্রেসিং রুমের চেহারাটাই ভালো থাকবে। আর যখনই তুমি তাকে অ্যাভয়েড করবে, ইয়াস এইটাই আমার 18 জন, এটাই আমার টিম, তার মানে তুমি তোমার ঘনি ডেকে নিয়ে আসছো, তোমার প্রবলেম ডেকে নিয়ে আসছো। এটা এখানে বলে না, সারা পৃথিবীতে তাই। আজকে অ্যালেক্স ফার্গুসন বা পেপ গার্ডিওলা এরা কেন সাকসেস, এরা সবার সাথে জেল আপ করে, সবার সাথে কথা বলে তোমার কী প্রবলেম। ফার্স্ট থিং হচ্ছে একটা প্লেয়ারের ফ্যামিলি কী প্রবলেম ম্যানেজারকে জিজ্ঞেস করা উচিত। আর একটা প্লেয়ারদের ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে, তার জন্যই এরা কিন্তু এই বড় বড় কোচ সাকসেসের জায়গায় গেছে। একদম। তুমি ভাববে আমি বস, আই অ্যাম দ্য বস, ইজ নট স্কুল। ডিফারেন্ট টাইপ অফ মেন্টালিটি, ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ তোমাকে হ্যান্ডেল করতে হবে। একদম। তো সবার সাথে জেল আপ যদি তুমি করতে পারো তাহলে তুমি স্মুথলি তোমার ভালো খারাপ, একটা সিজন ভালো হবে একটা সিজন খারাপ হবে, কিন্তু তোমার প্লেয়ার যদি তোমার জন্য জান দেয়, প্লেয়ার যদি তোমার জন্য তোমার পাশে থাকে, তুমি যে কোনো সিচুয়েশন তুমি উইন করতে পারবে। তোমার প্লেয়ার যদি তোমার এগেনস্টে চলে যায়, তুমি একটা ম্যাচ হারার পরেই তোমার প্রবলেম ক্রিয়েট স্টার্ট হবে। তো মেহতাবদা, তোমার সাথে আমি সারাদিন কথা বলতে পারবো, বাট যেহেতু তোমাকেও বেরোতে হবে অ্যান্ড এপিসোডটাও একটা কথা তো শেষ করতেই হবে। তো এটা আমি পডকাস্ট চ্যানেলটা যখন থেকে খুলি, আমি বলছিলাম তোমায় গাড়িতে যে তোমার সাথে যখন ইনিশিয়াল কথাটা হয় টাইমে ম্যাচ করছিল না, বাট আমি বলেইছিলাম যে আমি যদি ফুটবল পডকাস্ট যেই এপিসোডটা করবো সেটা প্রথমে মেহতাবদাকে দিয়ে আমি করবো, কারণ ফুটবলটা একটা আলাদাই ইমোশন আমার কাছে। অ্যান্ড সেখানে আমি খুবই প্রিভিলেজড মনে করি নিজেকে যে তোমায় আমি আনতে পেরেছি এবং তুমি সেই টাইমটা দিয়েছো আমাকে। থ্যাংক ইউ সো মাচ রোহিত, তুমি এখানে নিয়ে আমাকে তোমার সাথে ডেকেছো, আমার খুব ভালো লাগছে। আর তোমার সাথে কথা বলেও খুব ভালো লাগছে যে তুমি ফুটবলটাকে এত ভালোবাসো, যে ফুটবলকে ভালোবাসে সে আমার সবসময় কাছের হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ মেহতাবদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে। যদি আজকের এপিসোডটা আপনাদের ভালো লাগে প্লিজ আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করুন, ইট উইল হেল্প আস গ্রো। অ্যান্ড আপনাদের সাপোর্ট ছাড়া কোনো চ্যানেলই দাঁড়াতে পারবে না, অ্যান্ড আমরাও পারবো না। সো দেখা হচ্ছে নেক্সট উইক উইথ আনাদার এপিসোড। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।